1998 সালে 30শে ডিসেম্বর সকালে কুয়াশা ঘেরা রাস্তায় নববধূ সাজে একটা কিশোরী বেঞ্চে বসে আছে। বারবার হাতঘড়ির দিকে তাকিয়ে একজনের আসার অপেক্ষার প্রহর গুনছে। ঘণ্টাখানিক পরে তার সেই অপেক্ষার প্রহর শেষ হয়। যে পুরুষের জন্য অপেক্ষা করছিল সে পুরুষের আগমন ঘটে। কেন এসেছো? জানো না কেন এসেছি? না, জানি না, শুধু জানি কিছুক্ষণ পরে তোমার বিয়ে। এতক্ষণে মনে হয় বরযাত্রী তোমাদের দরজার ধারেও চলে এসেছে। তাই এখানে বসে না থেকে চলে যাও। চলে যাওয়ার জন্য আমি আসিনি। যে জন্য এসেছো সেটাও সম্ভব নয়। কেন সম্ভব নয়? যদি সম্ভবই না হবে তাহলে তুমি আমায় ভালোবাসা কেন শিখালে? আমি তো তোমাকে ভালোবাসতে চাইনি, তুমিই তো শিখিয়েছো, বুঝিয়েছো ভালোবাসা কি। আর এখন তুমি আমাকে বলছো চলে যেতে। যখন এইভাবে মাঝপথে আমার হাত ছেড়ে দিবে তাহলে আমার হাত ধরেছিলে কেন? কি ক্ষতি করেছিলাম আমি তোমার? এজন্য আমি দুঃখিত। দুঃখিত? তোমার এই দুঃখিত আমার জীবন থেকে তোমার অস্তিত্বকে ভুলিয়ে দেবে আমাদের সেই সুমধুর স্মৃতিগুলোকে, ভুলিয়ে দেবে আমাদের সন্তান জাংকুককে, যাকে নিয়ে আমরা একটা সুন্দর সংসার, সুন্দর পরিবারের স্বপ্ন দেখেছিলাম। শেষের কথাগুলো বলার সাথে সাথে জিন আয়ুর মুখ চেপে ধরে আর অনেক বড় দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বলে, তুমি ভুলে যেতে না চাইলেও এই প্রকৃতির নিয়ম, সমাজের নিয়ম তোমাকে ভুলিয়ে দেবে। বিশেষ করে তোমার স্বামীর ভালোবাসার পরশ, তার তার স্পর্শ ভুলিয়ে দেবে তোমাকে। আমি নামক কোন একটা শব্দ ছিল তোমার জীবনে। আর তুমি আমায় সম্পূর্ণরূপে কখন ভুলে যাবে জানো আয়ু? যখন তোমার ঘরে একটা সন্তান হবে, সেই সন্তান বড় হবে, তখন মাতৃত্বের রূপের কাছে তোমার এই প্রেমিকার রূপ সম্পূর্ণভাবে হেরে যাবে। তোমার এক সেকেন্ডের জন্য অনুভব হবে না, মনে হবে না যে জিন নামে কেউ একজন তোমাকে ভালোবাসতো বা তুমি তাকে ভালোবাসতে। তোমাদের একটা সংসার হওয়ার কথা ছিল। কিচ্ছু মনে থাকবে না, বিশ্বাস করো আয়ু, কিচ্ছু মনে থাকবে না, সব ভুলে যাবে। আমি তোমাকে ভুলে যেতে চাই না জিন, তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমার পায়ে ধরি, আমাকে নিয়ে পালাও জিন, আমার বিয়েটা হতে দিও না। আমার কিছু করার নেই আয়ু, আমার হাত পা বাঁধা প্রতিশ্রুতির কাছে। তুমি ফিরে যাও। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না ফিরে যেতে। তুমি আমায় ভালোবাসো তাই না? ভালোবাসার জন্য অ্যাটলিস্ট ফিরে যাও। না, আমি যাব না, আমি তোমাকে ছাড়া কিচ্ছুতেই যাব না। হয় তুমি এখন আমাকে নিয়ে পালিয়ে যাবে, নয়তো নিজের হাতে আমাকে খুন করে যাবে। আমি ফিরে যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। সত্যি? চলো তাহলে আমরা শহরে চলে যাব। ওইখানে গিয়ে একটা বাসা ভাড়া করে তারপরে থাকবো। 6 মাস আমাদের কোনো টাকা লাগবে না। আমি আম্মার আর দাদির সব গয়না নিয়ে আসছি, বাবার ক্যাশ থেকে অনেকগুলো টাকা আনছি। জানি এটা অন্যায়, কিন্তু তুমি যখন ইনকাম করবে তখন ফেরত দিয়ে দেব। শহরে যাব না আমরা, তোমাকে বিয়ে করে আমাদের গ্রামের শেষে যে উঁচু পাহাড়টা আছে সেখানে যাব। ও, ওইখানে ঘর বানিয়ে তারপরে থাকবো আমরা? হ্যাঁ, ওইখানেও থাকা যায়, ওইখানে কেউ আমাদের দেখবে না। ওইখানে ঘর বাঁধবো না, তোমার সামনে ওই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেব। জিন? হ্যাঁ, কারণ তুমি তোমার বাবার মৃত্যু দেখতে পারলো, আমি আমার চোখে আমার কাকার মৃত্যু দেখতে পারবো না। যে কাকা আমাকে ছোটবেলা থেকে বাবার স্নেহ, মায়ের আদর দিয়ে বড় করছে, কখনো বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি, আমি সেই কাকাকে নিজের চোখে মরতে দেখতে পারবো না। তাছাড়া আমি কাকাকে স্পর্শ করে প্রতিজ্ঞা করছি যে তোমার তোমার বিয়েতে কোনো বাধা দেব না। তাই আমার পক্ষে সম্ভব নয় তোমাকে নিয়ে পালিয়ে যাওয়া। আমি জানি এখন তুমি কি বলবে, যে ভালোবাসার সময় এসব চিন্তা ভাবনা কোথায় ছিল আমার। বিশ্বাস করো, আমি জানি না কোথায় ছিল। আমি আমি জানি না সেই পিচ্চি মেয়েটাকে দেখে আমি কেন ভালোবেসেছিলাম, আমি জানি না। তবে আমি এটা জানি, আজকে তোমাকে অন্য ছেলেকে বিয়ে করতে হবে। আমি আমি আর কিছু বলতে পারবো না আয়ু, প্লিজ তুমি চলে যাও। যদি চাও আমি বেঁচে থাকি। হ্যাঁ, চলে যাব, অবশ্যই চলে যাব, কারণ আমি সব কিছু সইতে পারবো। কিন্তু তোমার মৃত্যু, না, সেইটা কখনো সইতে পারবো না। ঠিক আছে, তুমি যেটা চাও সেটাই হবে। তবে বিয়ের পরে যদি তুমি শুনতে পাও যে আমি আর দুনিয়াতে নেই, তাহলে আফসোস করো না। খবরদার আয়ু, এইসব চিন্তা ভাবনা তোমার কল্পনায় আনবে না, একদমই আনবে না। তুমি এসব কিচ্ছু করবে না, তুমি বেঁচে থাকবে। আমি শুধু কাকার জন্য নয়, আমি তোমার জন্য এই বিয়ে মেনে নিছি। তুমি জানো ছেলে আমেরিকাতে ব্যবসা করে, সেখানে ছেলের নিজের বাড়ি আছে, সে তোমাকে অফুরন্ত সুখ দিতে পারবে। সারা জীবন তো অনেক কষ্ট করছো, তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। তুমি 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 সেখানে অনেক সুখে থাকবে, অনেক ভালো থাকবে। তুমি আমাকে কথা দাও, তুমি এসব কিচ্ছু করবে না, তুমি বেঁচে থাকবে, আমার জন্য বাঁচবে। বলো, এসব কিচ্ছু করবে না?
চুপ করে থেকো না প্লিজ আয়ু, এরকম কিচ্ছু করবা না তুমি। তুমি বাঁচবে, তোমার শত কষ্ট হলেও তুমি বাঁচবে, কথা দাও। ঠিক আছে, বাঁচবো, তবে তুমিও একটা কথা দাও যে তুমি জাঙ্কুককে নিয়ে ভালো থাকবে, কখনো ওকে কষ্ট দিবে না, বুঝতে দিবে না আমার অভাব, আর পারলে একটা বিয়ে করে নিও, কারণ জাঙ্কুকের মায়ের প্রয়োজন হবে। এরপরে আয়ু কান্না করতে করতে এখান থেকে চলে যায়। আর জিন অবিরাম ভাবে আয়ুর চলে যাওয়া দেখতে থাকে নিজের প্রিয়তমা অন্যের হওয়ার জন্য কিভাবে চলে যাচ্ছে, কিভাবে সে তাকে সম্পূর্ণরূপে হারিয়ে ফেলছে। আয়ুকে যত দূর পর্যন্ত দেখা যাচ্ছিল, জিন তত দূর পর্যন্ত ওকে পলকহীনভাবে দেখছিল। এরপরে আয়ু হারিয়ে যায় দূরত্বের মাঝে। আর জিন ওই অবস্থাতেই দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, বিয়ের আগে ভালোবাসা নাকি অবৈধ, পাপ। তবে আমি তো তারে পাপ পুণ্য বোঝার আগে ভালোবেসেছিলাম, চেয়েছিলাম বৈধতা দিয়ে প্রকাশ্য তাকে আমার করে রাখতে, কিন্তু আমি পারলাম না। হেরে গেলাম নিজের বিবেকের কাছে, হেরে গেলাম দায়িত্ব আর স্নেহের ঋণের কাছে, পড়ে রইল আমার ভালোবাসা অবৈধ বেড়াজালের মধ্যে। আমিও হয়ে গেলাম অবৈধ পাপে জর্জরিত এক মহাপাপী, অবুঝ কিশোরীর হৃদয় ভাঙার দায়ে দণ্ডিত আসামি। বাবা, জাঙ্কুক তুই এত লেট করে আসছস কেন? আরে সরকারি চাকরি পাইছে তোমার পোলায়, কত দায়িত্ব মাথার ভিতরে জানো? হ্যাঁ সেটা ঠিক বলেছ, আয় ভিতরে আয়। বাবা, বাবা আমি একটা ভুল করে ফেলেছি। কি ভুল করছস? তুই বিয়ে করছস? হ্যাঁ 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 বাবা, আমি শুধু তোর বাবা নই, আমি তোর বন্ধুও। ছোটবেলা থেকে তোকে আমি সেভাবেই বড় করছি, তুই তো আমাকে অ্যাটলিস্ট জানাতে পারতি বাবা। বাবা, বাবা কিভাবে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারিনি, আমি সেই সময়টুকু পাই নাই যে তোমাকে জানাবো, বিশ্বাস করো বাবা। আচ্ছা ঠিক আছে, সেই সব নিয়ে পরে কথা হবে, বউকে আগে ভিতরে আন, ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে আছে, ভিতরে আসো মা। আই এম সরি, আমার জন্য তোমাকে কত ছোট হতে হলো। এখানে তুমি সরি কেন বলতেছো? আর কিসের ছোট হয়েছি? কোনো কিছুই হয়নি। এভাবে বিয়ে করার জন্য বাবা একটু কষ্ট পেয়েছেন, কিন্তু পরে তো ঠিক হয়ে গেছে। আর একটা বিষয়ের জন্য সরি। কিসের জন্য? আমি তোমার জীবনের একটা ভুল, এজন্য। তুমি আমার জীবনের ভুল? এটা কি বললো? তুমিই তো বললে তখন তোমার বাবার সামনে যে তুমি একটা ভুল করে ফেলেছো, দ্যাট মিনস সেই ভুলটা আমি। তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি ওইটা বুঝাইনি। আমি বুঝিয়েছি যে বাবাকে না জানিয়ে এভাবে বিয়ে করাটা আমার ভুল ছিল। তুমি আমার জীবনের ভুল এটা আমি বুঝাই নাই। আমি ছোট বাচ্চা নই জাঙ্কুক, আমি সব বুঝতে পারি। আমাদের রিলেশনটা শুরু হয়েছে আমার মাধ্যমে, বিয়ে পর্যন্ত এসেছে আমার মাধ্যমে, সবকিছুই আমি করেছি। তোমার কোথাও কোনো ইন্টারেস্ট ছিল না। এখন বুঝতে পারতেছি যে তোমার ইন্টারেস্ট কেন ছিল না, কারণ আমি তোমার জীবনে একটা ভুল। কি করছো এটা তুমি? মাটিতে বিছানা করতেছো কেন? নিচে ঘুমাবো এই জন্য? মিম শোনা, এরকম করে না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আই এম সরি, আমি বুঝতে পারতেছি যে তোমার রাগ হয়েছে এই কথা বলার জন্য, কিন্তু বিশ্বাস করো জান, তুমি যেটা মিন করেছো আমি সেটা বলিনি, প্লিজ জান এরকম করে না। আচ্ছা আই এম সরি, রিয়েলি আই এম সরি। আর দেখো, আমি এটাও মানছি যে আমাদের রিলেশনটা তোমার মাধ্যমে শুরু হয়েছে, এমনকি আমাদের বিয়েটাও তোমার কারণেই হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে আমাদের বিয়ে বা রিলেশনশিপে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার ইচ্ছে না থাকলে তোমার সাথে কখনো রিলেশনশিপে জড়াতাম না। বিয়েটা তো অনেক দূরে, আমার ইচ্ছে ছিল বিধায় আমি তোমার সাথে রিলেশনে জড়িয়েছি, তোমাকে বিয়ে করেছি। প্লিজ জানেমান, এরকম করো না। আজকে আমাদের ফার্স্ট নাইট, এই রাতটা নিয়ে আমার কত স্বপ্ন ছিল, এভাবে নষ্ট করো না জান। আমাকে কনভিন্স করার টেকনিক ভালো করে শিখে নিয়েছো তাই না? না জানেমান, এটা কোনো টেকনিক না, এটা আমার ভালোবাসা। ভালোবাসি তোমায়। আমিও বাসি। পরের দিন সকালে জিন ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ে, এরপর এক কাপ চা খেয়ে হাঁটতে বের হয়। ঘন্টাখানিক বাইরে হাঁটাহাঁটি করার পরে বাসায় এসে সকালের নাস্তা বানায়, এটা ওর প্রতিদিনের রুটিন। সকালের নাস্তা সম্পূর্ণ তৈরি করার আগেই জাঙ্কু ঘুম থেকে উঠে যায়। উঠে গোসল করে ফ্রেশ হয়ে অফিসের জন্য একদম রেডি হয়ে তারপরে বের হয়। রুম থেকে বের হয়ে দেখে জিনের রান্না প্রায় কমপ্লিট। জাঙ্কুক রান্নাঘরে এসে জিনকে টুকিটাকি হেল্প করে, এরপরে বাপ বেটা মিলে সকালে ব্রেকফাস্ট করে। জিন জাঙ্কুকের কাছে মিমের কথা জিজ্ঞাসা করেছিল। জাঙ্কুক জানায় যে ও ঘুমিয়ে আছে, উঠতে একটু লেট হবে। ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে জাঙ্কুক দরজার কাছে এসে জুতা পরতে নিলে জিন জাঙ্কুকের হাত থেকে জুতা নিয়ে ও নিজে পরিয়ে দেয়। এটা দেখে জাঙ্কুক বলে, বাবা এভাবে আর কতদিন আমাকে জুতা পরিয়ে দেবে বলো তো? এখন আমি বড় হয়েছি, মানুষ দেখলে কি বলবে? বলবে যে এত বড় হয়েছি কিন্তু এখনো বাবাকে দিয়ে জুতা পরাই। বাজে কথা বলবে তো মানুষ আমাকে নিয়ে বাবা। কে কি বললো ওইদিকে কান দিবি না, তুই বুড়ো হয়ে গেলেও আমার কাছে ছোটই থাকবি। আর তাছাড়া তোকে ছোটবেলা থেকে খাইয়ে দেওয়া, রেডি করিয়ে দেওয়া, এসব করতে করতে অভ্যাস
অভ্যাস হয়ে গেছে। এখন চাইলেও সহজেই অভ্যাস পরিবর্তন হবে না। আজকেই তো তোর রুমের দিকে যাওয়া ধরেছিলাম তোকে রেডি করিয়ে দেওয়ার জন্য। পরে মনে পড়েছে যে আমার ছেলেটা বিয়ে করেছে, এখন আর তার রুমে সময় অসময় যাওয়া সম্ভব নয়। তাই তো আজকে তোকে আর রেডি করিয়ে দিতে পারিনি। কিন্তু তাই বলে জুতাটাও পরাবো না? সময় অসময় বলতে কোনো কিছু নেই, তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি আমার রুমে যাবে। আর আজকের জন্য সরি বাবা, কালকে থেকে তুমি আমাকে রেডি করিয়ে দিবে। ঠিক আছে, এখন তাড়াতাড়ি যাও, অফিসের দেরি হয়ে যাবে। ওকে বাবা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু মাই সান। দুপুর 12টা বেজে গেছে, কিন্তু মিম এখনো রুম থেকে বের হয়নি। তাই জিন জাঙ্কুকের রুমে গিয়ে দরজা অনেকবার নক করে, কিন্তু মিম রুম থেকে বের হয় না। জিন অনেকবার মিমের নাম ধরে ডাকে, কোনো সাড়া দেয় না। এরপরে জিন খুব সতর্কতার সহ আস্তে করে দরজাটা হালকা খুলে আর মিমকে ডাকতে থাকে। দরজা খুললেও জিন রুমের দিকে তাকায় না, না তাকিয়ে মিমকে বারবার ডাকে। এর মধ্যেই মিম দরজার কাছে এসে জিনকে উদ্দেশ্য করে উচ্চ স্বরে বলে, সমস্যা কি আপনার? আমার রুমে উকি মারছিলেন কেন? কি দেখছিলেন উকি মেরে? আমি তোমার রুমে উকি মারছিলাম না মা, আমি তোমায় ডাকছিলাম, কিন্তু তুমি কোনো সাড়া দিচ্ছিলে না। আমি ভাবলাম দরজা আটকানো, তাই হয়তোবা তুমি আমার কথা শুনতে পাচ্ছ না, এই জন্য হালকা করে খুলে তোমাকে ডাক দিয়েছি। আমি রুমের দিকে তাকাইনি। আমাকে কি কানা মনে হয় আপনার? রুমের দিকে তাকিয়েছেন কিনা আমি ভালো করেই দেখেছি। কেন রেখেছেন আমাকে? দুপুর 12টা বেজে গেছে, কিন্তু তুমি এখনো রুম থেকে বের হওনি, সকালের খাবারও খাওনি, তাই আর কি তোমাকে ডাকতে আসলাম। দুপুর 12টা বাজুক আর বিকাল 4টা বাজুক, তাতে আপনাদের কি? আমি খেয়েছি না খেয়েছি সেটা তো আপনাদের দেখার বিষয় না। আপনি আর আপনার ছেলে তো ব্রেকফাস্ট করেই নিয়েছেন, আমাকে তো ডাকার পর্যন্তও মনে করেননি। এখন এসেছেন নাটক করতে? ছি মা, কি সব বলতেছো? নাটক কেন করব? আমি জাঙ্কুককে তোমার কথা জিজ্ঞাসা করেছিলাম, ও বলল তুমি নাকি ঘুমিয়ে আছো আর একটু ঘুমাবে, তাই তোমাকে আর ডাকিনি। রাগ করো না মা, আসো খাবার খেতে আসো। আমি যেতে পারবো না, আমার খাবারটা রুমে দিয়ে যান। আর একটা কথা বলি, মাইন্ড করবেন না। দেখুন, আমার হাজবেন্ড সারাদিন বাইরে থাকে। আমার হাজবেন্ড যতক্ষণ না অফিস থেকে আসবে ততক্ষণ আমি আর আপনি এই বাসায় একা থাকবো। আর একটা মেয়ে মানুষ হিসেবে আমার পক্ষে সম্ভব নয় যে রুম থেকে বের হয়ে আপনার সামনে হাঁটাচলা করা, কাজকর্ম করা। এটা আমার জন্য রিস্ক হয়ে যায়। আপনি বুঝতে পারছেন কি বলতেছি? সো আমি বের হতে পারবো না। মিম, আমি তোমার শ্বশুর। শ্বশুর তো বাবার মতো। বাবার মতো? বাবা তো আর না। বর্তমানের যে যুগ, বাবাকেই বিশ্বাস করা যায় না, সেখানে শ্বশুর। আমার শেষ কথা, আমি রুম থেকে বের হতে পারবো না। আর আপনি এভাবে আমার রুমে আসবেনও না। আমি দরজা লক করে রাখবো। আমার খাবারের সময় হলে আমার দরজার কাছে এসে দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, এটা আবার জাঙ্কুককে বলতে যাবেন না। আপনি আমার কাছে বিশ্বস্ত না হলেও জাঙ্কুকের কাছে বিশ্বস্ত, কারণ আপনি তার বাবা। তো এইসব শুনলে জাঙ্কুক মাইন্ড করতে পারে বা রাগও হতে পারে। এরপর আমাদের সংসারে গ্যাঞ্জাম বাজবে। আপনি নিশ্চয়ই চান না যে আমাদের সংসারে গ্যাঞ্জাম বাজুক। তুমি চিন্তা করো না মা, আমি ওকে এসব কিছু বলবো না। সারাদিন অফিস করে জাঙ্কুক রাত 8টার দিকে বাসায় আসে। বাসায় এসে প্রথমে জিনের রুমে যায়, এরপরে জিনের সাথে কিছুক্ষণ গল্প করে ও ওর রুমে যায়। রুমে গিয়ে দেখে মিম শাড়ি পরে সাজুগুজু করে বসে আছে জাঙ্কুকের জন্য। এটা দেখে তো জাঙ্কুক মহা খুশি হয়ে যায় আর মিমকে গিয়ে জড়িয়ে ধরে। এরপরে কয়েকটা চুমু খেয়ে ওর ব্যাগ থেকে গাজরা বের করে মিমের চুলে পরিয়ে দেয়। থ্যাংক ইউ, কিন্তু আলতা আনোনি? হ্যাঁ এনেছি, আলতা, টিপ, চুড়ি সবকিছু এনেছি, যা যা বলেছো। ও, আমি বলেছি বলে এনেছো? না বললে আনতে না? কে বললো আনতাম না? অবশ্যই আনতাম। কত আনতে সেটা আমার জানা আছে। ও হ্যাঁ, শোনো না, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? ওই নামানি, আমার একটা জিনিস লাগতো। আগামীকালকে আসার সময় আমার জন্য একটু বড় সাইজের জামা নিয়ে এসো। বড় সাইজের জামা? তুমি তো শাড়ি 3 পিস পরো, এগুলোই তো বড় সাইজের। এর থেকে আবার কি বড় সাইজের জামা আনবো? এর থেকেও বড় সাইজের ওই যে বোরখা আলখাল্লা টাইপের ড্রেসগুলো আছে না, ওগুলো এনো। ওইগুলো আনবো? কেন? আসলে আমি ঘুমালে শাড়ি 3 পিস তো আর ঠিকঠাক থাকে না। তো আজকে আমি শুয়েছিলাম, তখন হুট করে বাবার রুমের ভিতরে ঢুকে গেছে। আর ওই টাইমে আমার শাড়ি হাঁটু পর্যন্ত উঠেছিল, বুকেও তেমন কাপড় ছিল না। তাই আর কি একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছিলাম। যদিও বাবা সাথে সাথে অন্যদিকে ঘুরে তাকিয়েছিল, তারপর ওই সময়টা একটু লজ্জাজনক ছিল। আর তাছাড়া আজকে শাড়ি পরে অনেক কাজ করেছি। ঘর ঝাড়ু, ঘর মোছা, থালা বাসন ধোয়া, মাছ কাটা, কাপড় চোপড় ধোয়া, গাছে পানি দেওয়া, ছাদ পরিষ্কার করা। এইসব কাজ করার সময় আঁচল অনেকটা সরে গিয়েছিল, বারবার পেট দেখা গেছে। এত কাজ করার সময় তো আর খেয়াল থাকে না বলো। তারপরও যতবার মনে পড়েছে ততবার ঢেকেছি। আসলে এখানে বাবার কোনো দোষ নেই। বাবা এভাবে রুমে কখনোই আসতো না। আমি আজকে বাবাকে যাওয়ার সময় বলেছি যখন ইচ্ছে তখন যেতে, তাই মনে হয় বাবা দরজা টোকা না দিয়ে রুমে ঢুকে গেছে। এখানে সম্পূর্ণ দোষটা আমার। আর আজকে যে ঘটনা ঘটেছে, আমার মনে হয় না বাবা এরপর থেকে দরজায় নক না করে রুমে ঢুকবে। আর আমি তোমাকে বড় গোল ওই যে ঘাগরা টাইপের জামাগুলো আছে না, ওইগুলো বানিয়ে দেব। ও
ওগুলো পরে বাবার সামনে হাঁটাচলা করো, তাহলে আর পেট দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে। ওহো, হাতটা প্রচুর জ্বলতেছে। কি হয়েছে হাতে? ওই মাছ করতে গিয়ে কেটে গেছে, তাছাড়া কোমর প্রচুর ব্যথা করতেছে। আজকে অনেক কাজ করছি তো এই জন্য। কোনোদিন তো কাজ করিনি বলো। পাটা কি ব্যথা করতেছে। তুমি এত কাজ করেছো, বাবা কিছু বলেনি? নিষেধ? হ্যাঁ বলেছে তো, কাজ নাকি সুন্দর হয়নি, সুন্দর করে কাজ করতে পারি না আমি, আরো ভালো করে কাজ করতে বলছে। ও আচ্ছা। বাবা জানে না যে তুমি আগে কোনো কাজ করনি। আমি বাবাকে বলে দেব তোমাকে ভালো করে শিখিয়ে দিতে। আর তোমাকে একটু বেশি কাজ করতে হচ্ছে। বাবা তো পুরুষ মানুষ, তাই আর কি ঘরের কাজ তেমন একটা। তারপরও তো এই কয়েক বছর তিনিই করেছেন। সরি সোনা, তোমাকে অনেক কাজ করতে হচ্ছে। আমি আগামী মাসে একটা বুয়া রেখে দেব, তাহলে তোমার কাজটা একটু কমবে। না না না, কোনো দরকার নেই, আমি আস্তে আস্তে করে নেব, সয়ে যাবে আমার। আই এম সরি জান। আচ্ছা তুমি বরং কাপড় চোপড় সব জমিয়ে রাখবে। আমার তো সপ্তাহে 2 দিন ছুটি আছে, এই 2 দিন আমি সব কাপড় চোপড় ধুয়ে রাখবো। আসো, আমি তোমার পাটা টিপে দিই। না না না, ছি কি সব বলতেছো? তুমি আমার স্বামী, এটা কেমন দেখায়? স্বামী হয়েছি তো কি হয়েছে, তোমাকে হাসি খুশি সুস্থ রাখা আমার দায়িত্ব। দাও তো, পা দাও। না, তারপরও কিছু না, চুপ করে শুয়ে থাকো, আমি তোমার পা টিপে দিচ্ছি। আমি তোমাকে সর্বোচ্চ সুখ দেওয়ার চেষ্টা করব। কোনোদিন আমার দ্বারা কষ্ট পাবে না তুমি। তবে তুমি আমার বাবার একটু খেয়াল রেখো, তার যত্ন করো, কখনো তাকে অসম্মান করো না। আসলে আমার বাবা আমাকে খুব যত্ন করে ছোটবেলা থেকে বড় করেছে। মায়ের অভাব কি সেটা আমি কখনোই বুঝিনি, আমার বাবা সেটা বুঝতে দেয়নি আমাকে। আমার জন্য তিনি জীবনে অনেক স্যাক্রিফাইস করেছেন, অনেক কষ্ট করেছেন। আমি চাই বাকিটা জীবন তাকে সুখে রাখতে, হাসি খুশি রাখতে। আর এর জন্য তোমার সাহায্য আমার খুব প্রয়োজন, তোমার সঙ্গ আমার প্রয়োজন। দিবে আমার সঙ্গ? অবশ্যই দেব, কেন দেব না। আমার বাবা নেই, তোমার বাবাই তো এখন থেকে আমার বাবা। থ্যাংক ইউ জান, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এরপরে বেশ কয়েকদিন কেটে যায়। এই কয়েকদিনে জিন মিমের সাথে ভালো করে কথা বলতে চেয়েছে নিজের মেয়ের মতো করে রাখতে। কিন্তু মিম জিনের সাথে ভালো করে কথা তো দূরে থাক, কথাই বলতে চায় না। এমনকি ঘর থেকেও বের হয় না, সারাদিন দরজা বন্ধ করে রুমে বসে থাকে। ঘরের কোনো কাজ কর্ম কিছুই করে না। জিনও কখনো বলেনি ওকে কাজ করতে। এমনকি জিন মিমের কাপড় চোপড় পর্যন্ত ধুয়ে দেয়। এই নিয়ে কখনো অভিযোগ করেনি, জাংকুকের কাছেও কখনো কিছু জানায়নি। কারণ জিন মিমকে মেয়ের মতো করে রাখতে চায়, ছেলের বউয়ের মতো নয়। অথচ মিম সেটা বুঝেই না। বুঝে না, নাকি বুঝেও না বুঝার ভান করে, সেটা শুধু মিমিই জানে। জিন জাংকুকের কাছে মিমের নামে কোনো বদনাম না করলেও মিম জাংকুকের কাছে জিনের নামে মিথ্যে অভিযোগ করে, বদনাম করে। তবে ওর অভিযোগের ধরনটা একটু ভিন্ন প্রকৃতির। এমন ভাবে অভিযোগ করে যে বুঝাই যায় না যে অভিযোগ করছে। খুব ইনোসেন্ট ভাবে জিনের নামে বদনাম করে। এই তো কিছুদিন আগেই জাংকুক যে ওর জন্য চুড়ি, টিপ, আলতা এনেছিল, ওইগুলো ও নিজে বাইরে ফেলে দিয়েছিল। কিন্তু জাংকুকের কাছে বলেছে জিন নাকি ওইগুলো ফেলে দিয়েছে, কারণ এগুলো কোনো ভালো মুসলিম মেয়েরা পরে না, খারাপ বাজে অসভ্য পাড়ার মেয়েগুলো এসব পরে। আরো অনেক কথা বলেছে, সাথে আবার এটাও বলেছে বাবা অনেক মুরব্বী, আগের যুগের তো, তাই হয়তো বা পছন্দ করেন না। তবে বাবার মনটা খুব ভালো। মিম হচ্ছে ওই প্রকৃতির মানুষ যে উপর দিয়ে ভালো সাজে কিন্তু নিচ দিয়ে তাল গাছ কাটে। তাল গাছ নয় মনে হয়, কলা গাছ। যাই হোক, মেন কথায় আসি। গতকাল রাতে মিম জাংকুককে বলেছে যে আজকে সারাদিন ওকে নিয়ে ঘুরতে হবে, এমনকি সারা রাতও ঘুরতে হবে। জাংকুক মিমের কথায় রাজি হয়ে যায়, কারণ এখন ওর ছুটি চলতেছে। তাছাড়া বিয়ের পর থেকে এখনো পর্যন্ত মিমকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। যদিও আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে বউয়ের কাছ থেকে ভালোবাসা, যেটা বিয়ের পরে প্রত্যেকটা পুরুষ তার স্ত্রীর কাছ থেকে চায়। সেইটা মিম পরিপূর্ণভাবেই দেয়। যৌবন জিনিসটা সত্যিই খুব ভয়ঙ্কর, বিবেক সম্পূর্ণ খেয়ে ফেলে, বিশেষ করে ছেলে মানুষের। এরপরে আজকে সারাদিন ওরা ঘোরে, বিভিন্ন পার্কে যায়, রেস্টুরেন্টে যায়, ক্যাব বুক করে হাইওয়েতে ঘোরে। সারা দিন রাত ঘোরার পরে রাত 2:30 বাজে বাসায় যায়। বাসায় গিয়ে দেখে জিন এখনো সজাগ, ডাইনিং টেবিলে খাবারগুলো সাজানো। এর মানে জিন রাতে খাবার খায়নি। জাংকুক খাবার না খাওয়ার কারণ জানতে চাইলে জিন জানায় যে আজকে যে দিনটা পার হলো সেই দিনটা ওর জীবনে বিশেষ একটা দিন। এই দিনটা ও সবসময় ওর ছেলের সাথে পার করত। এরপরে জিন ঘরে চলে যায়, কিন্তু চলে যাওয়ার আগে একটা কথা বলে, সেটা হলো যে আজকে ওরা সারাদিন বাহিরে ছিল, এটা নিয়ে ওর কোনো অভিযোগ নেই। তবে শুধু এতটুকুই আফসোস, একবার বলে যেতে পারতো। জিনের কথা শুনে জাংকুক তো আশ্চর্য হয়ে যায়, কারণ মিম গত রাত্রে বলেছিল যে জিনের কাছ থেকে পারমিশন নিয়েছে
অথচ মিম জিনকে জানাইনি। জিন রুমে চলে যাওয়ার পরে জাঙ্কুক ওর রুমে আসে। আজকে মিমের সাথে ঘুরে যতটা আনন্দ পেয়েছে, এক নিমিষেই যেন সেই আনন্দগুলো শেষ হয়ে গেল যখন ও ক্যালেন্ডারের দিকে তাকালো। ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখে আজকে 4ই ডিসেম্বর। এর মানে আজকে জিনের জন্মদিন ছিল। এই জন্যই তো জিন তখন বলেছিল যে আজকের দিনটা ওর কাছে বিশেষ দিন ছিল। এটা দেখা মাত্রই জাঙ্কুক আর ওর রুমে এক মুহূর্ত অপেক্ষা করে না। দৌড়ে জিনের রুমে গিয়ে জিনকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কান্না করতে করতে বলে, বিশ্বাস করো বাবা, আমি একদম ভুলে গেছি আজকে তোমার বার্থডে ছিল। আমার একটু মনে ছিল না। আই এম সরি বাবা। আর আমি জানতাম যে মিম তোমার থেকে পারমিশন নিয়েছে, তাই আর আমি তোমাকে কিচ্ছু জানাইনি। আজকে বাইরে গিয়ে বাইরের পরিবেশের সাথে এতটাই মজে গিয়েছিলাম যে তোমাকে ফোন দিতে পর্যন্ত ভুলে গেছি। আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো বাবা, অনেক বেশি কষ্ট পেয়েছো। প্লিজ বাবা, এবারের মতো মাফ করে দাও। আমি আর কখনো এরকম ভুল করব না। এরকম বাচ্চাদের মতো কান্না করে না খোকা। আমি জানি তুই ইচ্ছে করে এরকমটা করিসনি, তবে একটু কষ্ট পেয়েছিলাম, কিন্তু এখন সেই কষ্ট পানির সাথে ধুয়ে চলে গেছে তোর এভাবে শক্ত করে জড়িয়ে ধরার কারণে। আমি জানি আমার খোকা আমাকে কতটা ভালোবাসে। ভুল তো মানুষ মাত্রই হয়, আমারও তো কত ভুল হয়। এখন আর কান্না করতে হবে না, অনেক রাত হয়েছে, যা ঘুমাতে যা। সত্যি করে বলো, তুমি আমাকে ক্ষমা করে দিছো? আমার প্রতি তোমার কোনো রাগ নেই? না রে বাবা, সত্যি তোর প্রতি আমার কোনো রাগ নেই। যা রুমে যা, বউ অপেক্ষা করতেছে। জাংকুক জিনের সাথে কথা বলে রুমে এসে মিমকে জিজ্ঞাসা করে ও কেন মিথ্যে বলল। তখন মিম বলে, আমি কোনো মিথ্যে কথা বলিনি। আমি বাবার থেকে যাওয়ার আগে পারমিশন নিয়ে গেছিলাম। তাহলে বাবা কি মিথ্যে বলছে? আমি জানি না, তবে আমি তার পারমিশন নিয়ে তারপরে গিয়েছিলাম। তখন তো সে হাসি খুশি ভাবেই বললো, আচ্ছা ঠিক আছে যাও। এখন সে এরকম কেন করছে আমি কি করে বলবো? মিম মিথ্যে বলবে না। আমি এখন মিথ্যে বলছি? তোমার জন্য এত কিছু করার পরও এখন আমি মিথ্যেবাদী? আমি যখন এই বাড়িতে এসেছি তখন থেকে সে আমার সাথে খারাপ ব্যবহার করে, অযথা সারাদিন কাজ করায়। আমি বাবার বাড়ি একটা থাল ধুয়ে পর্যন্ত খাইনি, আর সেখানে তোমার বাসায় এসে যত কাজ আছে সব কাজ আমি একা করি। তার উপরে তার নানান কথা শুনতে হয় আমাকে। কালো হয়ে তার দুধের মতো একটা ফর্সা ছেলেকে তাবিজ করে বান করে তারপরে বিয়ে করেছি। আরো বলে আমি নাকি তোমাকে টাকার লোভ দেখিয়ে তারপরে বিয়ে করেছি। আরো কত কথা বলে। নিজে একটা শখ আল্লাহ কিচ্ছু পূরণ করতে পারি না। আমি কোন পরিবেশ থেকে কোন পরিবার থেকে বড় হয়েছি সেটা তো তুমি জানো। সবকিছু বিসর্জন দিয়েছি তোমার জন্য, তোমাকে ভালোবেসে। তোমার বাবার সকল কথা সবকিছু সহ্য করি তোমার জন্য। আর তুমি কিনা আমাকে বলছো মিথ্যেবাদী? হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যেবাদী। ঠিক আছে, আমি মিথ্যেবাদী। আমি তার কাছ থেকে পারমিশন নেওয়ার পরও সে যখন এখন অস্বীকার করতেছে, তখন হ্যাঁ আমি মিথ্যেবাদী। আমার বাবা নেই, আমি তাকে বাবার আসনে বসিয়েছি। আমি তাকে খুশি রাখার জন্য সবকিছু করতেছি। সে যেন কখনো আমার কথায় কষ্ট না পায়, তাই সে হাজার কথা বলার পরও আমি চুপ করে আছি। এমনকি আমার বাবা মাকে নিয়ে কটূক্তি করে কথা বললেও আমি চুপ করে থাকি। এত কিছু সহ্য করার পরও আমি মিথ্যেবাদী। হ্যাঁ, আমি মিথ্যেবাদী। কি হলো সোনা, কথা বলিস নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো? যাওয়ার কি আর কোনো জায়গা আছে? নিচেই বিছানা করে ঘুমাবো? আমার যাওয়ার সব জায়গা তো বন্ধ করে দিছি আমি নিজের হাতে, যখন তোমার হাত ধরে পালিয়ে এসেছি। আর সেই বিনিময়ে আমাকে এই সব কিছু সহ্য করতে হচ্ছে। অপমান, অপদস্থ, বদনাম, শেষ পর্যন্ত কিনা স্বামীর মুখ থেকে মিথ্যেবাদী উপাধিও পেতে হলো আমাকে। আচ্ছা সোনা, আর কান্না করে না প্লিজ। আই এম সরি। প্রত্যেকবার তুমি আমাকে এভাবে কষ্ট দাও, নানান কথা বলো, আর তারপরে সরি। তোমার সরি নিয়ে তুমিই থাকো। আজকে সারা রাত তুমি আমাকে ধরবে না। এসব কি বলছো জান? দেখো আজকে আমরা কত সুন্দর একটা মুহূর্ত কাটালাম। এখন যদি তুমি রাগ করে এভাবে শুয়ে থাকো, প্লিজ সোনা, এরকম করে না। আচ্ছা দেখো, কি হয়েছে না হয়েছে আমি জানি না, যাই হোক ভুলে যাও প্লিজ সোনা। আর বাবা এখন মুরব্বি হয়েছে, তাই একটু উল্টাপাল্টা বলে। আমি জানি তুমি অনেক কিছু সহ্য করো, আমাকে ভালোবাসো, এই জন্য। বাবা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এভাবে বিয়ে করার কারণে হয়তো বা বাবার মনে একটু কষ্ট আছে, তাই তোমাকে নানান কথা শোনায়। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্লিজ সোনা, রাগ করে না পাখি। ধরবে না, সরো। সরি জান, ভুল হয়ে গেছে। আর কিচ্ছু বলবো না, এই কানে ধরলাম। অভদ্র লোক। তোমার। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে। এভাবেই মিম ধীরে ধীরে জাংকুকের মাথাটা খায়। অন্য সব মেয়েদের মতো জামাইকে বসে আনার জন্য মিম কোনো তাবিজ করে না। ওর মিথ্যে কান্না, মায়াবী চেহারা, ছলনাময়ী স্বভাব জাংকুককে ওর বশে নিয়ে আসে। জাংকুক তো এখন মাঝে মাঝে জেনে দুই একটা কথায় প্রতিবাদও করে, তবে তেমন একটা নয়। বাবা তো ভালোবাসে, বাবার প্রতি সেই অনীহাটা এখনো আসেনি। তবে বেশি দূর নেই সেই অনীহা বিরক্ত চলে আসতে, খুব শীঘ্রই চলে আসবে। যাই হোক, এরপরে দেখতে দেখতে 1 বছর চলে যায়। জাংকুক আর মিমের একটা ফুটফুটে ছেলে সন্তান হয়। নাতিকে পেয়ে তো জিন অনেক খুশি, সারাক্ষণ নাতির সাথে থাকতে চায়, কিন্তু মিমের জন্য পারে না। জাংকুক যতক্ষণ বাসায় থাকে তখন মিম তেমন কিছু বলে না, আর ওই সময় জিন ওর নাতিকে আদর করার সুযোগ পায়।
কিন্তু জাংকুক যখন বাসায় না থাকে তখন মিম ওর বাচ্চার কাছেও জিনকে আসতে দেয় না। তবে বাচ্চার ময়লা কাপড় চোপড় এমনকি বাচ্চার প্রসাব পায়খানার কাঁথা পর্যন্ত জিনকে দিয়ে ধোয়ায়। জিন কিছু বলে না, জিনের বরং ভালোই লাগে, কারণ মিম ওকে ভালো না জানলেও ও মিমকে অনেক ভালো জানে, নিজের মেয়ের মতো জানে। আর নাতির বিষয়টা তো সম্পূর্ণ আলাদা, নাতি তো জিনের কলিজা। তবে আফসোস নাতিকে মন ভরে আদর করতে পারে না, একটু কুলে নিতে পারে না। ওই জাংকুক যতটুকু থাকে ততটুকু। আর জাংকুক তো তেমন বাসায় থাকে না, সেই সকালে যায় রাত্রে আসে, রাত্রে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, বের হয় না। আর সকালবেলা ঘুম থেকে উঠে চলে যায়। ব্রেকফাস্টও এখন তেমন বাসায় করে না। আর সপ্তাহে যে 2 দিন ছুটি পায় ওই 2 দিন তো বউ বাচ্চা নিয়ে বাহিরেই ঘুরে বেড়ায়। তবে যখন ঘুরতে যায় তখন জাংকুক জিনকে সাধে, কিন্তু জিন যায় না, কারণ মিম জিনকে আগেই নিষেধ করে দিয়েছে। মিমের কাছে জিন হচ্ছে অসহ্যকর বিরক্তিকর একটি বোঝা। তাই তো ও জাংকুক আর ওর জীবন থেকে জিনকে সরিয়ে দিতে চাচ্ছে এই বাড়ি থেকে চিরতরে বিদায় করে দিতে। যদিও এটা ও অনেক আগে থেকেই চেয়েছিল, কিন্তু পারেনি। এত বদনাম রটিয়েছে, গীবত করেছে, মিথ্যে মিথ্যে বানিয়ে যত অভিযোগ আছে সবকিছু করেছে। এমনকি জাংকুকের কাছে বলেছে জিন নাকি ওর গায়ে হাতও তুলেছে। এজন্য জাংকুকের মনে জিনের প্রতি কিছুটা খারাপ প্রভাব পড়েছে, কিছুটা না অনেকটাই। তবে বাসা থেকে বের করে দেবে এতটা খারাপ প্রভাব পড়েনি। তাই তো মিম মারাত্মক একটি প্ল্যান করে, যাতে জাংকুক খুব সহজে জিনকে এই বাড়ি থেকে বের করে দেয়। মিম জাংকুকের কাছে বলে জিন নাকি ওদের ডিভোর্সের ব্যবস্থা করতেছে। জাংকুক তো সহজে মিমকে ডিভোর্স দিবে না, এই জন্য নাকি জিন জাংকুককে কালো জাদু করেছে। আর জিনের লয়ার বন্ধুর সাথে আলোচনা করতেছে ওদের ডিভোর্সের ব্যাপারে। কয়েকদিন আগে জিন ওর পাড়ার বন্ধুর ছেলে ডিভোর্সের ব্যাপারে আলোচনা করছিল ওর ওই লয়ার বন্ধুর সাথে। সেই কথাকে রেকর্ড করে এডিটিং কাটছাট করে তারপরে জাংকুককে শোনায়, বলে যে এই ডিভোর্সের কথা বলছে জাংকুক আর মিমের। এটা নিয়ে জিন আর জাংকুকের মধ্যে এক দফা ঝগড়া হয়ে যায়। জিন যতই অস্বীকার করুক, কিন্তু জাংকুক বারবার জিনের উপরই দোষারোপ করছে, কারণ ও তো ওর কানকে আর মিথ্যে বলতে পারে না। তাছাড়া মিম এতদিন জিনের বিরুদ্ধে এত কথা বলে জাংকুকের মনে আর কানে জম ধরিয়ে দিয়েছে। তাই তো এখন মিমের পাশাপাশি জাংকুকেরও জিনের প্রতি বিরক্তি জন্মিয়েছে। এই বিরক্তির প্রভাব আরো গাঢ় হয় যখন মিম জাংকুককে জানায় যে জিন নাকি ওর ছেলের ওপরও কালো জাদু করেছে ওর ছেলেকে মেরে ফেলার জন্য। জাংকুক প্রথমে বিশ্বাস করতে চায়নি। জাংকুক বিশ্বাস করতে চায় না দেখে মিম অনেক প্রমাণ দেখায়, যুক্তি দেখায়। একটা ফকিরের কাছে নিয়ে যেয়ে বলে যে এই ফকিরের মাধ্যমেই ওর ছেলেকে কালো জাদু করা হয়েছে। ইদানিং ওর ছেলের যে শরীর খারাপ, এটা নাকি কালো জাদুর প্রভাবের কারণে হয়েছে। জিন নাকি মিমকে এখনো ওর ছেলের পাশে মানতে পারেনি। আর যেহেতু মিমকে মানতে পারেনি, তাই মিমের ছেলেকেও মানতে পারেনি। তাছাড়া ছেলেটা হয়েছে মিমের মতোই কালো। আর জিনের সবচেয়ে বিরক্তি হচ্ছে এই কালো রং। এছাড়া জিন ভালোবাসে শুধু তার ছেলেকে, তার ছেলেই তার দুনিয়া। জিন নাকি মনে করে মিম আর ওর ছেলে জাংকুককে সরিয়ে দিচ্ছে ওর জীবন থেকে, এই জন্য নাকি মিম আর ওর ছেলেকে জাংকুকের জীবন থেকে সরিয়ে দিতে চায়। এরকম নানান কথা বলে। জাংকুক এই কথা শোনে, কিন্তু চুপ থাকে। চুপ থাকে মানে এটা নয় যে জাংকুক বিশ্বাস করে না। জাংকুক মিমের প্রতিটা কথা বিশ্বাস করে, কারণ ওই যে বললাম না, মিম ওকে সম্পূর্ণ ওর বশে নিয়ে এসেছে। তাই এখন মিম যেভাবে বলে জাংকুক ওইভাবেই চলে। সারাদিন অফিস করে জাংকুক বাসায় এসেছে, এসে বসেও সারতে পারেনি। এর মধ্যেই মিম চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, কারণ ওর ছেলের অবস্থা খুবই খারাপ। আর এর জন্য দায়ী করছে জিনকে। সারাদিনের ক্লান্ত শরীর, তার উপরে বউয়ের চিল্লাচিল্লি, আর চোখের সামনে অসুস্থ বাচ্চার চিৎকারের শব্দ। এসব চাপ আর জাংকুক নিতে পারছিল না, তাই রাগে ক্ষোভে দ্রুত জিনের রুমে যায়। জিনের রুমে গিয়ে চিৎকার করে বলে, সমস্যা কি বাবা তোমার? কি চাচ্ছ? আমি পাগল হয়ে যাই? জাংকুকের হঠাৎ এরকম আগমন আর ওর এরকম রূপ দেখে জিন তো পুরোই অবাক। জিন ধীর কণ্ঠে বলে, কি করেছি আমি? কি করেছো সেটা আবার জিজ্ঞাসা করছো? তুমি আমার জীবনটাকে হেল করে দিয়েছো বাবা। আমি কি এমন দোষ করেছিলাম বলো তো? শুধু তো ভালোবেসে এই মেয়েটাকে বিয়েই করেছি, পাপ তো করিনি। মেয়েটা আসার পর থেকে তুমি মেয়েটার উপরে অত্যাচার শুরু করেছো, যা তা কথা শুনিয়েছো। কখনো মেয়েটা তোমাকে কিচ্ছু বলেনি, শুধুমাত্র আমার জন্য। আর তাছাড়া মেয়েটার বাবা নেই, তোমাকে বাবার আসনে বসিয়েছে। কিন্তু তুমি দিনের পর দিন মেয়েটার উপর অত্যাচার করে যাচ্ছ তো যাচ্ছই। যখন দেখছো যে তোমার অত্যাচার সহ্য করে ওই মেয়েটা এই বাসায় পড়ে আছে, তখন কি শুরু করলে? কালো জাদু করা। আর গোপনে আমাদের ডিভোর্সের ব্যবস্থাও করছো। তুমি ভাবলে কি করে বাবা আমি ডিভোর্স দিব? ওকে সব না হয় বাদ দিলাম, আমার ছেলেটাকেও তুমি কালো জাদু করতেছো। ছি বাবা। জাংকুকের কথা শুনে জিন প্রায় বাকরুদ্ধ। একটা মানুষের নামে এরকম মিথ্যে অপবাদ দিতে পারে? জিন তো ওর নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। যে মেয়েটাকে এতদিন নিজের মেয়ে মনে করে এত কিছু হওয়ার পরও কিচ্ছু বলেনি, সেই মেয়েটা এত সব বদনাম করেছে ওর ছেলের কাছে। জিন নিজেকে সামলে বলে,
তুই এর আগেও আমাকে বলেছিলি যে আমি নাকি তোদের ডিভোর্স করাতে চাচ্ছি। এটা নিয়ে আমার সাথে অনেক তর্কও করেছিলি। আমি বারবার না বলার পরও তুই আমার কথা বিশ্বাস করিসনি। আর আজকে কি বললি? আমি তোর ছেলেকে কালো জাদু করেছি, তোর বউয়ের উপরে অত্যাচার করেছি। আচ্ছা, আমি কি অত্যাচার করেছি? কি অত্যাচার করেছে সেটা তুমি আমাকে জিজ্ঞাসা না করে নিজেকে জিজ্ঞাসা করো, নিজের বিবেককে জিজ্ঞাসা করো। বান্দি দাসীর মতো আমার বউকে দিয়ে ঘরে সব কাজ করিয়েছো। সারা দিন কাজকর্ম করে আমার জন্য একটু সাজুগুজু করলে সেটা তোমার ভালো লাগতো না। কপালে টিপ দিলে, হাতে চুড়ি পরলে, পায়ে আলতা দিলে তুমি ওকে বাজে ভাষায় গালাগালি করতে। এমনকি তুমি আমার বউকে বেশ্যা পর্যন্ত বলে গালি দিছো বাবা। গালি তো বাদ দাও, তুমি আমার বউয়ের গায়ে হাত পর্যন্ত তুলছো, তারপরও আমি তোমাকে কিচ্ছু বলিনি। শুধুমাত্র তুমি আমার বাবা এটার কারণে। জাংকুক, নিজের মুখে লাগাম দে। মিথ্যে অপবাদের একটা সীমা থাকে। তুই কি সব বলতেছস? আমি তোর বউয়ের গায়ে হাত তুলেছি আর ওকে আমি এই ভাষায় গালি দিয়েছি, এটাও তোকে বললো আর তুই বিশ্বাস করে নিলি? এই তুই তোর বাবাকে চিনিস? বাবা, তোমার বিশ্বাস করতাম বলেই এতদিন আমি কিচ্ছু বলিনি, চুপচাপ সবকিছু সহ্য করেছি। আমি আমার বউয়ের গালে তোমার দেওয়া থাপ্পড়ের চিহ্ন দেখেও চুপ করেছিলাম, কিন্তু আর না বাবা। আমার ছেলেটাকে দেখো, ছটফট করতেছে। কত ডাক্তার দেখিয়েছি, কোনো লাভ নেই। কোনো রোগী ধরা খায় না। রোগ ধরা খাবে কিভাবে? কালো জাদু করলে কি ডাক্তারের ওষুধে সারে বাবা? জাংকুক, বিশ্বাস কর বাবা, এই সব কিছু মিথ্যে। আমি এসব কিছুই করিনি। আমি কেন এসব করব বল? ও তো আমার নাতি। আমার নাতির ক্ষতি আমি কেন চাইবো? কারণ ও যে মিমের পেটে হয়েছে, এজন্য। মিমের পেটে হয়েছে দেখে যে আমি ওকে কালো জাদু করে মারবো বা ক্ষতি করব? কেন? মিমের সাথে আমার কি এমন শত্রুতা? সেটা আমি কি করে বলবো বাবা? সেই প্রশ্নের উত্তর তো তোমার কাছে। তুমি জানো যে আমার বউয়ের সাথে তোমার কি এমন শত্রুতা যে তুমি ওকে সহ্যই করতে পারছো না। খোকা, বিশ্বাস কর। বিশ্বাস সেটা আর পাচ্ছি না বাবা তোমাকে করতে। আর একটা কথা বাবা, আমি ছেলের দায়িত্ব পালন করতে করতে ক্লান্ত। এতটা ক্লান্ত যে আমি ভুলেই গেছি যে এই দায়িত্ব ছাড়াও আমার আরো 2টা দায়িত্ব আছে। আমি এখন একজনের স্বামী, একজনের বাবা। আমি সেই দায়িত্ব পালন করতে পারছি না শুধুমাত্র এই ছেলের দায়িত্ব পালনের জন্য। আমার পক্ষে আর সম্ভব নয় বাবা। সম্ভব নয় মানে? কি বলতে চাচ্ছিস তুই? দেখো বাবা, আমি জানি এটা বললে তোমার খারাপ লাগবে, আমার বলতেও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। কারণ আমাকে আমার পরিবার বাঁচাতে হলে এটা করতে হবে। এটা করলে তুমিও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। বাবা, এখন থেকে তুমি নার্সিং হোমে থাকবে। নার্সিং হোম? খোকা, তুই সুস্থ জ্ঞানে আছিস তো? জেনে শুনে তারপরে এসব বলতেছস? হ্যাঁ বাবা, আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে জেনে শুনে তারপরই বলতেছি। আমার পক্ষে আর সম্ভব নয় এসব টলারেট করা। খোকা, আমি আর একবার জিজ্ঞাসা করতেছি, তুই সত্যিই চাস আমি নার্সিং হোমে থাকি? হ্যাঁ বাবা, আমি চাই। আচ্ছা, ঠিক আছে, তুই যখন চাস তখন সেটাই হোক। ব্যবস্থা করে দিস, আমি চলে যাব। তবে খোকা, মনে রাখিস, আমি জিন কিন্তু সহজে জায়গা পরিবর্তন করি না। আর জায়গা পরিবর্তন করলে সেই জায়গায় আর কখনো ফিরে আসি না। কথাটা মনে রাখিস খোকা। পরের দিন সকালে মিম খুশি মনে জিনের লাগেজ প্যাক করতেছিল। অন্যদিকে জাংকুক সকাল থেকে বাড়িতে নেই। বাইরে গিয়ে একের পর এক সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। অন্যদিকে জিন ওর রুমে বসে আরেকটা ব্যাগের মধ্যে জাংকুকের ছোটবেলার জামা, খেলনা এগুলো ভরে নিচ্ছিল। ও ভালো করেই জানে ওইখানে গেলে ছেলে আর ওর কোনো খোঁজ নেবে না। বাসায় থাকতেই তেমন খোঁজ নিত না। ওর ছেলেটা তো সেদিনই পর হয়ে গিয়েছিল যেদিন মিমকে এই ঘরে নিয়ে এসেছিল। আর আজকে তো সম্পূর্ণ নিশ্চয়ই হয়ে গেল। তাই মস্তিষ্কের পাশাপাশি ব্যাগ ভরেও জাংকুকের স্মৃতি নিয়ে যাচ্ছে। ব্যাগ গোছানোর পরে জিন ধীর পায়ে মিমের রুমে গিয়ে দরজায় টোকা দেয়। প্রথম টোকা দেওয়ার সাথে সাথেই মিম দরজা খুলে দেয়। এরপরে হাসি দিয়ে একটা সালাম দেয় আর বলে, কি হলো বাবা, কিছু লাগবে? মিমের মুখে বাবা শব্দটা শুনে জিন বেশ অবাক হয়। এই প্রথমবার মিম ওকে বাবা বলে ডাকলো। আর সালাম, সেটা তো কখনো দেয়ইনি। কথাই বলতো না ঠিক মতো। সালাম তো অনেক দূরে। যাই হোক, জিন মিমের সালামের জবাব নিয়ে বলে, হ্যাঁ, দাদু ভাইকে একটু দেখতে এসেছিলাম। ওকে একটু কুলে নিতে পারি? কিছুক্ষণ পর তো চলে যাব, আর তো কখনো ফেরা হবে না। শেষবারের মতো যদি ওকে একটু কুলে নিতে পারতাম। হ্যাঁ বাবা, অবশ্যই, আসুন, ভিতরে আসুন। না, ভিতরে যাব না, তুমি ওকে আমার কুলে একটু দাও, তাহলেই হবে। এরপরে মিম ওর ছেলেকে জিনের কুলে এনে দেয়। জিন নাতিকে পেয়ে খুশিতে জড়িয়ে ধরে আর চোখ দিয়ে অশ্রু পড়তে থাকে। মিম জিনের কান্না দেখে একটু হাসে। এরপরে সোফায় বসে জিনকে উদ্দেশ্য করে বলে, বাবা, আপনাকে একটা গল্প বলি, শোনেন। যদিও বা গল্প নয়, এটা আমার জীবনে 1.5 বছর আগে ঘটে যাওয়া একটা কাহিনী। ভিক্টোরিয়া পার্ক থেকে আমি আপনার ছেলের সাথে ঝগড়া করে বাসায় ফিরছিলাম। তখন ড্রাইভার নিয়ে যায়নি, তাই গাড়িটা ড্রাইভ আমিই করছিলাম। ঠিক ওই মুহূর্তে আমার গাড়ির সামনে বৃদ্ধ এক ফকিন্নির বাচ্চা এসে পড়ে। দোষটা কিন্তু আমার ছিল না, ও নিজেই এসে পড়েছে। আমি যদি তখন ব্রেক না করতাম তাহলে ওই ফকিন্নির বাচ্চাটা আমার গাড়ির চাকার তলে পড়ে মরে যেত।
অথচ ও আমার সাথে চিৎকার করে কথা বলতেছিল। এমনিতেই আপনার ছেলের সাথে ঝগড়া করেছি, এজন্য মাথা গরম। তার উপরে ওর মতো ফকিন্নি যদি আমার উপরে চিৎকার করে, তাহলে ব্যাপারটা কেমন বেমানান দেখায় না? তাই রাগ কন্ট্রোল করতে না পেরে ওকে একটা থাপ্পড় বসাই। ওই মুহূর্তেই আপনি আসেন আর এসে সবার সামনে আমাকে জোরে জোরে 4টা থাপ্পড় মারেন। প্রত্যেকটা থাপ্পড় আমার গালে না, আমার হৃদয়ে লাগছে। থাপ্পড় যেমন তেমন। আপনি আমাকে সেখানে অনেক কথা শুনিয়েছিলেন, যেমন আমার বাবা মা শিক্ষা দেয়নি, আমার শিক্ষার অভাব রয়েছে, আপনার সন্তানের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত কিভাবে বড়দের সম্মান করতে হয়। এরপরে আরো অনেক কথা বলে এখান থেকে চলে যান। আপনি চলে যাওয়ার পরে আমি আপনার ছেলেকে খুঁজতে থাকি, কারণ আপনার ছেলের থেকে তো আমাকে শিক্ষা নিতে হবে বড়দের কিভাবে সম্মান করতে হয়। আনফরচুনেটলি আমি জানতে পারি আমার প্রেমিক পুরুষের বাবাই হলেন আপনি। এরপরে আর কি, তাকে একদিন বললাম বিয়ের কথা, কিন্তু সে আপনাকে না জানিয়ে এই মুহূর্তে বিয়ে করবে না। তাই বাধ্য হয়ে একটু অভিনয় করতে হলো যে আমার মা আমাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিচ্ছে। এরপরে আর কি, আপনার ছেলে তো আমাকে ভালোবাসে, অন্যের বউ তো আর হতে দেবে না, তাই বিয়ে করে নিয়ে আসলো। আর তখন থেকেই ভাবলাম আপনার ছেলের কাছ থেকে শিক্ষা নেব, কিন্তু এত বছরও খুঁজে পেলাম না যে কি শিক্ষা নেওয়া উচিত। আচ্ছা বাবা, আপনিই বলেন তো কি শিক্ষা নেওয়া উচিত? বৃদ্ধ বাবাকে কিভাবে বৃদ্ধাশ্রম পাঠাতে হয় সেই শিক্ষা নেব? না বাবা, এত বড় শিক্ষা আমি নিতে পারবো না। আপনি ঠিকই বলেছিলেন, আপনার ছেলে বড়দের অনেক সম্মান করতে জানে, এতটাই সম্মান করে যে বাবাকে বৃদ্ধাশ্রম পাঠায়। আমাকে আপনার ছেলের কাছ থেকে শিক্ষা নিতে বলেছিলেন। দেখেন না, আমি আপনাকে আপনার সেই ছেলেকে দিয়ে শিক্ষা দিয়ে দিলাম। এই মিম চৌধুরীকে কেউ অপমান করে কথা তো দূরে থাক, চোখ তুলে তাকাতেও পারতো না ভয়ে। আর সেখানে আপনার মতো থার্ড ক্লাস মানুষ আমাকে ভরা সমাজে থাপ্পড় মেরেছিলেন, নানা ধরনের কথা বলে অপমান করেছিলেন। এত বড় কাজ করার পরও আপনাকে শিক্ষা না দিয়ে ছেড়ে কি করে দি বলেন? তাই তো শিক্ষাটা দিয়ে দিলাম। আশা করি এই শিক্ষাটা ভালোভাবেই পেয়েছেন। আর আমি তো ভেবেছিলাম যে আপনি আমাকে প্রথম দিন দেখাতেই চিনে ফেলবেন, কিন্তু ভাগ্যক্রমে চিনতে পারেন নাই। ভুলে গেছিলেন হয়তোবা। হুম, ভুলিনি। আমি জিন সহজে ভোলার পাত্র নই। জাঙ্কুক যখন তোমাকে প্রথম এই বাড়িতে নিয়ে এসেছিল, তখনই আমি তোমাকে চিনতে পেরেছিলাম। আর মনে মনে অনেক আফসোস করেছিলাম যে আমার ছেলেটা না জেনে শুনে পচা শামুকে পা কাটলো। আমি চাইলে তোমাকে ওই মুহূর্তে ঘাড় ধরে বের করে দিতে পারতাম, কিন্তু আমি করিনি, কারণ যেভাবেই হোক তুমি আমার ছেলের বউ হয়ে গেছো। তাই আমি চেয়েছি সবকিছু ভুলে তোমাকে নিজের মেয়ের মতো করে রাখতে। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, অমানুষ কখনো মানুষ হয় না। তাই তুমিও হওনি। আর কি বললে, আমার ছেলেকে দিয়ে আমাকে শিক্ষা দিয়েছো? হ্যাঁ ঠিক, আমি খুব ভালো একটা শিক্ষা পেয়েছি। তবে ইনশাল্লাহ এর থেকে 1000 গুণ বেশি শিক্ষা তুমি আমার ছেলের কাছ থেকে পাবে। শুধু সময়ের অপেক্ষা। এখন সময়ের চাকা তোমার দিকে ঘুরছে, তখন সময়ের চাকা আমার দিকে ঘুরবে। কিন্তু তুমি মেয়ে একটা শিক্ষা অবশ্যই পাবে। আর সে শিক্ষাটা আমার ছেলে জিয়ন জাংকুক তোমাকে দেবে। ও তাই নাকি? আপনার ছেলে আমাকে শিক্ষা দেবে? তা কার কথা শুনে শিক্ষা দেবে? আপনার কথা শুনে? আপনি শিখাবেন আপনার ছেলেকে আমাকে কিভাবে শিক্ষা দিতে হবে? কোথায় বসে শিখাবেন? বৃদ্ধাশ্রম? যদি তোমার মনে হয় তাহলে ধরো বৃদ্ধাশ্রম বসেই আমি আমার ছেলেকে দিয়ে তোমাকে শিক্ষা দেওয়াবো। আমার খোকাকে ছোটবেলা থেকে আমি নিজের হাতে বড় করেছি, তাই আমি খুব ভালো করে জানি আমার ছেলে কেমন স্বভাবের। হয়তোবা খানিকক্ষণের জন্য তোমার মোহতে পড়ে আমার ছেলে বিভোর হয়ে রয়েছে, কিন্তু এই মোহ যখন কাটবে তখন তুমি দেখতে পাবে জিয়ন জাংকুক কি জিনিস, বেদবকে কিভাবে আদবের শিক্ষা দিতে হয় সেই শিক্ষা আমি আমার ছেলেকে দিয়েছি। প্রস্তুত থেকো বৌমা, আমার ছেলের দ্বিতীয় রূপ দেখার জন্য। গাড়ি চলছে বৃদ্ধাশ্রম যাওয়ার উদ্দেশ্যে। জিন আর জাংকুক পাশাপাশি বসে আছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না। জিন অনেকবার ভেবেছে এই বুঝি জাংকুক ইচ্ছে করে কথা বলবে, এই বুঝি বলবে না বাবা তোমাকে যেতে হবে না বৃদ্ধাশ্রম, তুমি আমার সাথে থাকবে, যা হয়েছে সব ভুলে আবার ফিরে চলো। কিন্তু না, জাংকুক কোনো কথা বলে না, গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। এরপরে গাড়ি এসে থামে আইজিন বৃদ্ধাশ্রমে। জাংকুক গাড়ি থেকে নেমে ড্রাইভারের সাথে জিনের লাগেজপত্র বের করতে থাকে। জিন তাকিয়ে তাকিয়ে দেখে আর ভাবে, বাহ কত সুন্দরভাবে তার ছেলে তাকে নতুন ঘরে দিয়ে যাচ্ছে। এই জন্যই বুঝি বাবারা ছেলেদের বড় করে। বৃদ্ধ বয়সে এই সুন্দর বাড়িতে আসার জন্যই বুঝি বাবা তার জীবন জৈবন পার করে দেয় তার ছেলের পিছনে, ঘাম আর রক্তে ভেজা টাকা দিয়ে বড় করে তোলে।
এত কষ্টের টাকা দিয়ে যদি ছেলেকে বড় না করে এমন একটি বৃদ্ধাশ্রম তৈরি করতো তাহলে কতই না ভালো হতো। জিনের ভাবনার মাঝে বৃদ্ধাশ্রম থেকে একজন কর্মী এসে জিনকে বলে তার পরিবার থেকে বিদায় নিয়ে ভিতরে আসতে। জিন তখন জাংকুকের দিকে তাকায়, দেখে জাংকুক ওর লাগেজপত্র বৃদ্ধাশ্রমের ভিতরে দিয়ে এসেছে। এরপর চুপ করে এখান থেকে চলে যায়, একটাবার শেষ বিদায়ও দেয় না। জিন জাংকুকের চলে যাওয়া দেখে আর ভাবতে থাকে একটু যদি ফিরে তাকাতো, কিন্তু না, জাংকুক ফিরে তাকায় না, সোজা হেঁটে গাড়ির কাছে যায়। এরপরে গাড়িতে করে চলে যায়। জিনের চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ে। জাংকুক যদি একবার তাকাতো তাহলে দেখতে পেত ওই অশ্রু ভেজা চোখ ওকে কি বলতে চায়, কতটা ভালোবাসে ওকে। কিন্তু আফসোস, জাংকুক তাকায়নি আর দেখতেও পায়নি ওর বাবা ওকে কতটা ভালোবাসে। জাংকুক চলে যাওয়ার পরে জিন বৃদ্ধাশ্রমের পাশে বটগাছের নিচে একটি বেঞ্চে বসে। ওইখানে বসে ও ওর জীবন খাতার হিসাব মিলাতে থাকে, কিন্তু না, কোনো হিসাব মিলাতে পারছে না, সবকিছু গরমিল পেকে যাচ্ছে। জীবনের হিসাব মিলাতে মিলাতে কখন যে সূর্য ডুবে সন্ধ্যা হয়ে গেছে জিন তা টেরই পায়নি। কুয়াশা চারপাশটা ধীরে ধীরে ঘিরে রেখেছে, শিশির পড়াও শুরু হয়ে গেছে। জিনের শরীর ঠান্ডায় কাঁপছে, কিন্তু সেই শরীরের দিকে ওর কোনো খেয়ালই নেই। ওর ধ্যান জ্ঞান সবকিছু পড়ে রয়েছে তোর খোকার দিকে। ওর কাছে মনে হচ্ছে যেন এটা একটা দুঃস্বপ্ন। সত্যিই কি ওর খোকা আজকে ওকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিল? জিনের ভাবনার মাঝে একটা ছেলে এসে ওকে চাদর দিয়ে ঢেকে দেয় আর ওর পাশে এসে বসে। এরপরে ধীর কণ্ঠে বলে, হ্যাপি বার্থডে বাবা। শেষে বাবা শব্দটা খুবই আস্তে বলল। তারপর ওই শব্দটা জিনের কানে ঢুকে গেছে। জিন বিস্ময়সূচক চোখ নিয়ে ছেলেটার দিকে তাকায়। বেশ মায়াবী ছেলেটা, ফর্সা চেহারায় ডাগর চোখ, দেখতে প্রায় জাংকুকের মতোই লাগে। কে এই ছেলে, আর কেনই বা ওকে বাবা বলে ডাকলো? জিন এত কিছু ভাবা বন্ধ করে ছেলেটাকে জিজ্ঞাসা করে, কে তুমি? আমাকে বাবা বলে ডাকলে যে? আমার বাবা নেই, আপনাকে দেখে আমার খুব বাবা বলে ডাকতে ইচ্ছে করলো, তাই ডাকলাম আর কি। নিজের বাবাকে ছাড়া অন্যের বাবাকে বাবা বলে ডাকতে নেই। হ্যাঁ, সেটা আমি জানি, তারপরও নিজের আবেগের কাছে হেরে যাই। আচ্ছা, মাঝে মাঝে একটু বাবা বলে ডাকলে কি খুব বেশি পাপ হবে? সেটা জানি না, নিজের পাপে জ্বলে পুড়ে মরছি, তার উপরে অন্যের পাপ কি করে গুনি বলো? বর্তমানের মানুষ তো নিজের পাপ রেখে অন্যের পাপ গুনতেই ব্যস্ত থাকে। আপনি তাদের মতো নন, সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির একজন মানুষ। আচ্ছা যাই হোক, চলুন ভিতরে চলুন, নয়তো একটু পরে ঠান্ডায় জমে যাবেন। এখন থেকে এটা আমার থাকার জায়গা, তাই আমি ভিতরে গেলাম। কিন্তু তুমি আমার সাথে কি করে যাবে? এখানে তো বয়স্ক ব্যক্তিরা থাকে, কিন্তু তোমাকে দেখে তো বয়স্ক মনে হচ্ছে না। এখানে শুধু বৃদ্ধ ব্যক্তিরা থাকে না, তাদের খেয়াল রাখার জন্য আমার মতো অনেকেই থাকে। ও আচ্ছা, তুমি এখানেই চাকরি করো? চাকরি বলতে পারেন, বিনা বেতনে। কেন বিনা বেতনে চাকরি করো কেন? কারণ নিজের বেতন তো নিজে দেওয়া যায় না, এই জন্য। এর মানে কি এর প্রতিষ্ঠাতা তুমি? আমি না, আমার আম্মু, তবে এখন পরিচালনা করি আমি। ও আচ্ছা, যাই হোক, একটা কথা বলতে ভুলে গেলাম, তুমি তখন আমাকে উইশ করলে, তুমি কি করে জানলে আজকে আমার জন্মদিন? সব কথা যদি আজকেই বলে দিই তাহলে কালকের জন্য কি রাখবো? তখন তো কালকে কোনো কথা বলার মতো কিছুই থাকবে না। কিছু কথা কালকের জন্য জমিয়ে রাখি। এবার চলুন, অনেক ঠান্ডা পড়েছে, আপনার শরীর খারাপ করবে। পরের দিন সকালে জিন বৃদ্ধাশ্রমের মাঠের বেঞ্চে বসে কয়েকজন মুরব্বীদের সাথে চা খাচ্ছিল আর তাদের জীবনের গল্প শুনছিল। তাদের জীবনের কষ্ট শুনে জিনের কাছে মনে হয় ওর জীবনের কষ্টগুলো খুবই তুচ্ছ। ওর ছেলে ওর সাথে যেটা করেছে সেটা তাদের তুলনায় খুবই সামান্য। দুই একজনের গায়ে তো তার সন্তানরা হাত পর্যন্ত তুলেছে, সে তুলনায় তো জিন অনেক লাকি। ওদের এই গল্পের মধ্যে গত রাত্রে সে ছেলেটা জিনের কাছে এসে বলে, বাবা চলো তো, তোমাকে নিয়ে আজকে একটা জায়গায় ঘুরতে যাব। কথাটা শুনে জিনের বুকে ধক করে একটা বাড়ি দিয়ে উঠল, কারণ ও ভেবেছে এই কথাটা জাংকুক ওকে বলেছে। ও তো কিছুক্ষণের জন্য ভুলেই গেছে যে ও ওর বাড়িতে নেই, ওর ছেলে ওর কাছে নেই। ও একটা অজানা জায়গায়, অজানা পরিবেশে, অজানা মানুষের সাথে রয়েছে। জিন চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নেয়, এরপরে পিছনে ঘুরে বিরক্তি সহকারে তাকিয়ে বলে, তোমাকে না আমি বলেছি আমাকে বাবা বলে ডাকবে না? কেন, বললে সমস্যা কি? বাবা বলে ডাকলে যদি পাপ হয় তাহলে আমার হবে, আর আপনি তো অন্যের পাপের হিসাব রাখেন না, তাহলে তো আপনার সমস্যা হওয়ার কথা না। এটা পাপ পুণ্যের বিষয় নয়, এই শব্দটা আমার কাছে খুব তুচ্ছ মনে হয়, কখনো এই শব্দে আমাকে ডাকবে না। তিক্ততা জন্মে গেছে এই শব্দের উপরে। আচ্ছা ঠিক আছে, আপাতত ডাকলাম না, তবে একদমই যে ডাকবো না এমন নয়, মাঝে মাঝে কিন্তু ডাকবো, কারণ এই শব্দের উপরে আপনার তিক্ততা জন্মালেও আমার বিশাল মায়া জন্মে গেছে। এই শব্দটা ঘিরে আমার ভালোবাসা, ইমোশন, আবেগ সবকিছু, তাই আমি কিন্তু মাঝে মাঝে ডাকবই। এবার চলুন তাড়াতাড়ি একটা জায়গায় যাব, আমার যেতে ইচ্ছে করছে না।
যেতে ইচ্ছে করছে না বললেই কি হবে? যেতে তো অবশ্যই হবে। চলুন। এরপর ছেলেটা জিনকে নিয়ে সারাদিন ঘোরে, ওর মন ভালো করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তবে ছেলেটা হাল ছেড়ে দেয় না। জিনের মন ভালো করার জন্য ও দিনের পর দিন চেষ্টা করেই যায়। অবশেষে ওর চেষ্টার অবসান ঘটে। সপ্তাহ দুয়েক পরে জিন এখন একটু হাসি খুশি থাকে। রাত 9টা বাজে। জিন বৃদ্ধাশ্রমের পাশে সেই মাঠে বটগাছের নিচে বেঞ্চে বসে আছে। অন্ধকার খোলা আকাশের দিকে তাকিয়ে আছে। যদিও সম্পূর্ণ অন্ধকার নয়, পূর্ণিমার চাঁদ আর অসংখ্য তারার কারণে আকাশটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। জিন হঠাৎ পাশের বেঞ্চে তাকিয়ে দেখে সেই ছেলেটা বসে আছে। জিন ওর বেঞ্চের থেকে ওই বেঞ্চে গিয়ে আস্তে করে বসে। এরপরে ছেলেটার কাঁধে হাত দিয়ে বলে, এত রাত্রে এই ঠান্ডার মধ্যে এখানে বসে আছো কেন? আপনিও তো বসে আছেন, এমনকি প্রতি রাতেই এখানে বসে থাকেন কেন? কারণ ওই আকাশের দিকে তাকিয়ে এমন একজনের সাথে নিজের মনের কথা বলি, যে কখনো আমার কোনো কথাতে কিচ্ছু মনে করে না, আমার কোনো কথাতে দোষ ধরে না, ভুল ধরে না, যে কাউকে স্বার্থের জন্য ভালোবাসে না, নিঃস্বার্থভাবে ভালোবাসে। আর তাছাড়া এই মাসটা আমার কাছে খুব স্পেশাল, তাই আমি প্রতি রাত্রে এইভাবে বসে থাকি আর স্পেশাল মানুষদের কথা ভাবতে থাকি। আপনার সাথে আমার আম্মুর কত মিল জানেন? আজকের মাসটা আমার আম্মুর জীবনে খুব স্পেশাল, কারণ এই দিনে আমার আম্মুর সবচেয়ে প্রিয় দুজন মানুষের জন্ম হয়েছিল। এর মধ্যে একজন হচ্ছে তার শখের পুরুষ, আর একজন হচ্ছি আমি। আর তাছাড়া এই মাসে আমার আম্মু আমার বড় ভাইয়াকে পেয়েছিল। এই স্পেশাল মাসটা কিন্তু শুধু সুখের জন্য নয়, দুঃখের জন্যও আছে। এই সেই মাস যে মাসে আমার আম্মু তার শখের পুরুষ আর আমার বড় ভাইয়াকে হারিয়েছে। আপনি অনেকবার আমার নাম জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু আমি বলিনি। ভেবেছি আমার জন্মদিনের দিন আপনাকে বলবো। আজকে আমার জন্মদিন, তাই ভাবছি আজকে আমার নামটা আপনাকে বলে দিই। আমার নাম কিন্তায়াং। এই নামটা আমার আম্মু রেখেছে, কিন্তু এই নামটা কিন্তু আমার আম্মুর দেওয়া নয়। এই নামটা তার শখের পুরুষের দেওয়া নাম। যখন আমার বড় ভাইয়াকে আমার আম্মু আর তার শখের পুরুষ পেয়েছিল, তখন আমার আম্মু আমার বড় ভাইয়ার নাম রেখেছিল জাংকুক। তাই সেই ভদ্রলোক অনেকটা রাগ করেছিল আর বলেছিল বিয়ের পরে যদি তাদের কোনো ছেলে হয় তাহলে তার নাম রাখবে তেয়াং। আমার আম্মুর সাথে তো আর তার শখের পুরুষের বিয়েটা হলো না, কিন্তু আমার আম্মু আমার নামটা রেখে দিল তার শখের পুরুষের দেওয়া নাম। তুমি আয়ুর ছেলে? হ্যাঁ, আমি আয়ুর ছেলে। সেই আয়ুর ছেলে যাকে আপনি ছেড়ে দিয়েছিলেন সুখের জন্য। যদিও আপনার সুখের জন্য নয়, তার সুখের জন্য আপনি একটা নরপিশাচের হাতে তুলে দিয়েছিলেন তাকে। কারণ সেই নরপিশাচের অনেক টাকা ছিল, আর আপনার ধারণা মতে টাকা মানুষকে সুখ কিনে দেয়, কিন্তু সব টাকা মানুষকে সুখ দেয় না। কিছু টাকা বিষাক্ত বিষের ন্যায় যন্ত্রণা দেয়, যেটা আমার আম্মুকে দিয়েছিল। ওই দিন যদি আপনি আমার আম্মুকে ওই অমানুষটার হাতে না তুলে দিয়ে নিজের হাতে গলা টিপে আমার আম্মুকে মেরে ফেলতেন, তাহলে হয়তো বা আমার আম্মু বেঁচে যেত অবহেলা, অপমান, নির্মম অত্যাচার, নির্যাতনের হাত থেকে। আমার আম্মুর গায়ের রং দুধের আলতার থেকেও সুন্দর ছিল, কিন্তু সেই সুন্দর চামড়া ঝলসে গিয়েছিল সিগারেটের আগুনে। আমার আম্মুর শরীরের এমন কোনো জায়গা ছিল না যেখানে সিগারেটের ঝলসানো দাগ ছিল না। আমার আম্মুকে আমার চোখের সামনে অমানুষের মতো নির্যাতন করত। আমি কিচ্ছু করতে পারতাম না, শুধু চিৎকার করে কান্নাটুকু ছাড়া। আমার আম্মুর গলা এমন ভাবে চেপে ধরতো, আমার আম্মু নিঃশ্বাস নিতে পারতো না। হাত পা ছোটাছুটি করতো নিঃশ্বাস নেওয়ার জন্য। ওই অমানুষটা শুধু আমার আম্মুকে মারধর করেই শান্তি পেত না, বাড়িতে মেয়েদের আড্ডাখানা বসাতো। আমার আম্মু আমাকে নিয়ে পাশের রুমে শুয়ে থাকতো, আর ওই জানোয়ারটা অন্য রুমে মেয়েদের নিয়ে ফুর্তি করতো। ফুর্তি করার সময় মেয়েদের কণ্ঠ থেকে নানান বাজে শব্দ ভেসে আসতো। আমার আম্মু তখন 2 হাত দিয়ে আমার কান চেপে ধরতো, যাতে আমি কিছু শুনতে না পাই। প্রতিনিয়ত মদ খেয়ে আমার আম্মুকে মারতো, আর আমার আম্মু শুয়ে শুয়ে কান্না করতো, কোনো প্রতিবাদ করতো না। ছোটবেলাতে কিছু বলতে পারতাম না, বড় হয়ে যখন কিছু বলতে চাইতাম তখন আম্মু দিত না বলতে, বলতো সে যেমনই হোক না কেন তোর বাবা। আমার জ্ঞান হওয়ার পর থেকে ওই মানুষটাকে কখনো আমি বাবা বলে ডাকিনি। আম্মুর কারণে ওই মানুষটাকে আমি কিছু বলতেও পারতাম না, শুধু আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতাম। স্নেহের ঋণ দেওয়ার জন্য আপনি ভালোবাসা বিসর্জন দিয়েছিলেন, একটা মানুষের জীবন নষ্ট করার দায়ের ঋণ কি করে দিবেন আপনি সিয়ামজিন? কেন আমার আম্মুকে ফিরিয়ে দিলেন? কেন আমার আম্মুকে আপনি আগুনের দিকে ঠেলে দিলেন? আমাকে বাবার ভালোবাসা থেকে কেন বঞ্চিত করলেন? কেন আমার শৈশবটা নষ্ট করলেন? আমি কি দোষ করেছিলাম? আমি কি একটা ভালো শৈশব, ভালো পরিবার, ভালো বাবা পাওয়ার যোগ্য ছিলাম না? আমার জীবনের সবচেয়ে বড় একটা আকাঙ্ক্ষার নাম হচ্ছে বাবা। এই নাম ধরে আমি ডাকতে পারিনি,
এই নামের শব্দের মানুষটা আমাকে কখনো ভালোবাসেনি, কখনো বুঝতে পারিনি বাবা কোলে নিলে কেমন লাগে, বাবা আদর করলে কেমন লাগে। কেন এমন করলেন সিয়ক জিন? আমার বাবা হলে কি এমন ক্ষতি হতো আপনার? আচ্ছা, আপনি আমার বাবা হননি ঠিক আছে, কিন্তু আপনি আমার মায়ের স্বামী কেন হলেন না? আমার মাকে কেন ফিরিয়ে দিলেন? কেন তাকে নিজের করে নিলেন না? তাহলে তো আমার মা একটু সুখ পেত, শান্তি পেত। এতটা কষ্ট পেয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হতো না। আয়ু মারা গেছে? হ্যাঁ, মারা গেছে 5 বছর আগে হার্ট অ্যাটাক করে। তার 2 বছর পরে ওই অমানুষটাও মারা গেছে। জানেন আমি সারা জীবন কি ভাবতাম? ভাবতাম যে আমার আম্মু মনে হয় এত কষ্ট অত্যাচার সহ্য করে বেঁচে ছিল শুধুমাত্র আমার জন্য। কিন্তু তিনি মারা যাওয়ার পরে যখন আমি তার জীবনের ডায়েরি পড়ি, তখন জানতে পারি যে না, তিনি আমার জন্য নয়, তিনি একটা পাষাণ নিষ্ঠুর মানুষকে ওয়াদা দিয়েছিল যে হাজার কষ্ট হলেও সে বেঁচে থাকবে, কখনো নিজের জীবন নিজে দিবে না। আর আমার আম্মু এই ওয়াদা পূরণের জন্যই এতটা কষ্ট সহ্য করেও বেঁচে ছিলেন। এই সব কথা বলছে আর অঝরে কান্না করছে। জিন অশ্রু ভেজা নয়ন দিয়ে থেকে দেখছে, কি বলবে সেটা ভেবে পাচ্ছে না, কি বলে ওকে সান্ত্বনা দেবে সেই ভাষা খুঁজে পাচ্ছে না। এরকম প্রায় 1 মিনিট কেটে যায়। তে অঝরে কান্না করে আর জিন অশ্রু ভেজা নয়ন দিয়ে নীরবে ওকে দেখতে থাকে। এরপরে তেকে ওর বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে আর চাপা কান্না আটকিয়ে বলে, দয়া করে আর কান্না করিস না, আমি তোর কান্না আর সইতে পারছি না, আমার বুকের প্রত্যেকটা হাড় ভেঙে যাচ্ছে। আমি তোর কাছে ক্ষমা চাইবো না, কারণ সেই অধিকার বা যোগ্যতা কোনোটাই আমার নেই, আমি হারিয়ে ফেলেছি সব। তে জিনের কথা শুনে জিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে। ওকে বাবা বলতে গিয়েও বলতে পারে না, তের কণ্ঠনালীতে শব্দটা আটকে যায়। জিনও অনেক কান্না করে। এরপরে ওর বুকের থেকে তেকে একটু সরিয়ে তের চোখের পানি মুছে দিয়ে বলে, আয়ুকে তো চাইলেই আর ফিরে পাবো না, তবে তোকে একটা কথা বলবো, রাখবি? বলুন। আমার ছোট খোকা হবি? কি কি বললে? বললাম আমার ছোট খোকা হবি, একবার বাবা বলে ডাকবি আমায়। অনেকদিন হলো এই শব্দটা শুনি না, বুকের ভেতরটা কেমন যেন খা খা করে। একবার বাবা বলে ডাক না খোকা, সত্যি সত্যি বাবা বলে ডাকবো তোমায়। বাবা, আমার বাবা, বাবা। এরপরে বেশ কয়েক মাস কেটে যায়। তে এই কয়েক মাসে ভালোবাসা, যত্ন, সম্মান দিয়ে জিনের মন জয় করে নেয়। জিনের জীবন থেকে এই মাসগুলো যে কিভাবে কেটে যায় জিন সেটা টেরই পায় না, শুধুমাত্র তের কারণে। তেও জিনের সাথে অনেক হ্যাপি, বাবার স্নেহ, ভালোবাসা সবটাই ও জিনের কাছ থেকে পায়। অন্যদিকে দুশ্চিন্তা, হতাশা জাঙ্কুকের মাথা সম্পূর্ণ ঘায়ল করে দিচ্ছে। জিন চলে যাওয়ার পর থেকে ও ঠিকমতো কাজে মন দিতে পারতো না, ঠিকমতো খাবার খেত না, কোনো কিছুতেই ওর মন বসতো না, যার ফলে ওর অফিসে অনেক সমস্যা হয়। ওর উপরের কর্মকর্তারা ওকে অনেক কথা শোনায়। সারাদিন অফিসের এরকম দুশ্চিন্তা পেরেশানি মাথায় নিয়ে বাসায় এসেও কোনো শান্তি পেত না, কারণ বাসায় আসার পরে শুনতে হতো বাচ্চার কান্নাকাটি, বউয়ের চিল্লাচিল্লি, যার কারণে ওর মাথা সম্পূর্ণ হ্যাং হয়ে যেত। এই জন্য মিমকে টুকটাক বকাঝোকা করত। তবে মিম ভাবতো যে এইসব হয়তো বা জিন শিখিয়ে দিয়েছে, কারণ ওই যে জিন বলে গিয়েছে যে জাংকুকের দ্বারা ওকে শিক্ষা দিয়ে ছাড়বে, তাই ও ভাবছে জিন বৃদ্ধাশ্রমে বসে জাংকুককে দিয়ে এইসব করাচ্ছে। এই জন্য মিম বৃদ্ধাশ্রমে আসে জিনের সাথে দেখা করতে। মিমকে জিনের রুমে যেতে দেখে তে মিমের পিছনে যায় এবং দরজার আড়ালে দাঁড়িয়ে কথা শোনে। মিম এসে জিনকে অনেক কথা শোনায় আর বলে জাংকুকের সাথে কখনো যেন যোগাযোগ করার চেষ্টা না করে, তাহলে ও জাংকুককে বলে দেবে যে জিন ওর বায়োলজিক্যাল ফাদার নয়, জিন ওকে কুড়িয়ে পেয়েছিল। জিন শুরু থেকে মিমের সাথে কোনো কথা বলছিল না, প্রত্যেকটা কথা শুনছিল শুধু। তবে এই কথা শুনে ও সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়, শুধু মাথা উপরে নিচে নাড়িয়ে সম্মতি জানায় যে ও জাংকুকের সাথে কখনোই দেখা করবে না। এরপরে মিম চলে যায় আর জিন এখানে বসে কান্না করতে থাকে। মিম চলে যাওয়ার পরে তে জিনের রুমে আসে। তেকে দেখে জিন আরো কান্না করে দেয়, কান্না করে বলে, আচ্ছা জন্ম দিলেই কি শুধু বাবা হওয়া যায়, নয়তো হওয়া যায় না? আমার আমার রক্ত ওর শরীরে বইছে না, কিন্তু আমার রক্ত আর ঘাম ঝরা পরিশ্রম দিয়ে ওর শরীর গড়া, সেটার কি কোনো মূল্য নেই? নাকি শুধু মূল্য পায় ওই ব্যক্তিরাই যারা সন্তান জন্ম দেয়? বাবা প্লিজ, ওই 3rd ক্লাস মহিলার কথা শুনে তুমি কান্না করো না। ওই মহিলা কি বলে গেল না বলে গেল তাতে কিচ্ছু যায় আসে না। জন্ম দিলেই সবাই বাবা হয় না, বাবা হতে গেলে যোগ্যতা লাগে, যেটা সবার থাকে না।
তুমি বাবা, আমার বাবা, জাঙ্কুক ভাইয়ার বাবা। দেখো বাবা, ওই বেয়াদব অভদ্র মহিলাকে আমার ভাইয়াই সোজা করবে। এই 1 বছরের মধ্যে জাঙ্কুকের জীবনটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। আগের সেই হাসি খুশি জাঙ্কুক আর নেই। কাজের চাপ, পরিবারের চাপ জাঙ্কুককে সম্পূর্ণ একা করে দিয়েছে। এখন ও যতটুকু সময়ই পায় ততটুকু সময় একা থাকে। আর ওই একা সময়টা সবচেয়ে বেশি মিস করে ওর বাবাকে। আগেও মিস করতো, কিন্তু এখন একটু বেশি করে মিস করে। কারণ ও যখন ওর ছেলের মুখ থেকে তোতলানো বাবা শব্দটা শোনে, তখন ওর হৃদয় কম্পন সৃষ্টি হয়। মনে পড়ে যায় বাবা নামে সেই মানুষটার কথা, যাকে ও সবচেয়ে বেশি ভালোবাসতো। আর সেই মানুষটা ওকে সবচেয়ে বেশি ভালোবাসতো। ওর ভালো লাগা মন্দ লাগা সবকিছুর খেয়াল রাখতো। বারবার সেই ছোটবেলার স্মৃতি ওর দরজায় কড়া নাড়ে। মনে পড়ে যায় কিভাবে জিন ওকে যত্ন করে বড় করে তুলছে। নিজের হাতে খাইয়ে দিয়েছে, পরিয়ে দিয়েছে, এমনকি বড় হয়ে বিয়ে করার পরেও। ইদানিং যে ওর বাবাকেও এত বেশি মিস করে, এ কথাও কাউকে বলতে পারে না। জিনের কাছেও যেতে পারে না। কোন মুখে যাবে? সেই মুখ তো রাখেনি। বোবা কষ্টগুলো মনের ভিতরেই রাখে আর সম্পূর্ণ নীরব হয়ে যায়। জাঙ্কুক ইদানিং বাসায় অনেক দেরি করে ফিরে, আবার খুব সকালেই বাসা থেকে চলে যায়। মিম অনেক রাত ধরে ড্রয়িং রুমের সোফায় বসে জাঙ্কুকের জন্য অপেক্ষা করে। জাঙ্কুক বাসায় ফিরে, কিন্তু ওর সাথে তেমন কথা বলে না। চুপচাপ খাটে গিয়ে রাতের খাবার না খেয়েই শুয়ে থাকে। এটা যেন এখন ওর প্রতিদিনের রুটিন হয়ে গেছে। মিম এটা নিয়ে অনেক ঝগড়া করে, অনেক চিৎকার করে, চেঁচামেচি করে, কিন্তু জাঙ্কুকের কোনো জবাব দিতে ইচ্ছে করে না। কেন জানি ইদানিং ওর নীরবতাকেই বেশি ভালো লাগে। প্রতিদিনের মতো আজকেও জাঙ্কুক লেট করে বাসায় ফেরে, তবে প্রতিদিনের থেকে আজকে একটু আলাদা, কারণ আজকে জাঙ্কুক ড্রিঙ্ক করেছে। জাঙ্কুককে বাসায় প্রবেশ করতে দেখে মিম সোফা থেকে দাঁড়ায় আর জাঙ্কুকের কাছে গিয়ে বলে, তুমি আজকেও দেরি করে ফিরেছো, কি হয়েছে তোমার জাঙ্কুক? জাঙ্কুক কোনো কথা বলে না, ওর পাশ কাটিয়ে চলে যেতে নেয়, কিন্তু মিম ওর হাত শক্ত করে ধরে আর ওর কাছে গিয়ে বলে, সমস্যা কি তোমার? এরকম কেন করছো? আমাকে একটু বলবে? ইচ্ছে করে কখনো একটু কথা বলো না, কোনো কিছু জিজ্ঞাসা করলে সহজে জবাব দিতে চাও না, কি হয়েছে? জাঙ্কুক এবারও কোনো কথা বলে না। ওর কবজি থেকে মিমের বাঁধন ছাড়িয়ে রুমে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু মিম জাঙ্কুককে ওর দিকে ঘুরিয়ে ওর শার্টের কলার শক্ত করে চেপে ধরে। আমাকে তোর কাছে ফেলনা মনে হয় যে তুই এরকম নাটক শুরু করবি আমি চুপ করে থাকবো? সারাদিনে তোর কোনো খোঁজ খবর থাকে না, অফিস ছুটি হয় 8টা বাজে আর তুই বাসায় ফিরিস 1টা 1:30 বাজে। এই সময়টুকু কি করিস তুই বাইরে? কোথায় যাস বল? তোমার চিৎকার চেঁচামেচি শেষ হয়ে গেলে আমার কলারটা ছাড়ো, আমি ঘুমাবো। তুমি ড্রিঙ্কস করেছো? এতটা পরিবর্তন? আচ্ছা, তুমি কি কোনো মেয়ের সাথে আবার কোনো সম্পর্কে জড়িয়েছো? মিমের কথা শুনে জাঙ্কুক মিমের চোখের দিকে তাকিয়ে একটা তুচ্ছ হাসি দেয়। এরপরে ওর শার্টের কলার থেকে মিমের হাত ছাড়িয়ে বলে, না, এটা নিশ্চিত থাকো, এই পথে তোমার স্বামী আর পা বাড়াবে না, কারণ ও ভালো করেই জানে এটা ধ্বংসের পথ। এরপর জাঙ্কুক ঘুরে দাঁড়িয়ে রুমে যাওয়ার জন্য পা বাড়ানোর সাথে সাথেই মিম বলে ওঠে, ফকিন্নির বাচ্চাকে বিয়ে করে আমার জীবনটা শেষ। মিমের এই কথা শোনার সাথে সাথে জাঙ্কুক মিমের দিকে ফিরে ও চোয়ালে শক্ত করে চেপে ধরে আর অগ্নিকণ্ঠে বলে, আমি কিছু বলি না দেখে মাথায় উঠে গেছস? আমার বাবাকে তুলে গালি দেস? তোর কলিজায় এত সাহস? আমি চাইলে এই সাহস 1 সেকেন্ডে শেষ করে দিতে পারি, যদি আমি ভুলে যাই যে তুই আমার বউ। তাই যা বলবি সাবধানে বলবি। বিশ্বাস কর, যদি একবার ভুলবশত ভুলে যাই না যে তুই আমার বউ, তাহলে তোর জীবনটাকে নরকে পরিণত করে ছাড়বো আমি। এরপরে জাঙ্কুক মিমকে জোরে একটা ঝাটকা দিয়ে মেঝেতে ফেলে দেয় আর রুমে গিয়ে খাটে ওর বাচ্চার পাশে শুয়ে থাকে। জাঙ্কুক চলে যাওয়ার পরে মিম ওইখানেই বসে থাকে। কিছুক্ষণের জন্য যেন ওর সবকিছু স্তব্ধ হয়ে যায়। ও ভাবতেই পারছে না যে এটা ওর স্বামী জাঙ্কুক। মিম ওইখানে বেশ খানিকক্ষণ বসে থাকে। এরপরে রুমে গিয়ে খাটের থেকে চাদর আর বালিশ নেয় নিচে বিছানা করে ঘুমানোর জন্য। জাঙ্কুকের পাশ থেকে বালিশ নেওয়ার সময় জাঙ্কুক টের পেয়ে যায় আর চোখ মেলে তাকিয়ে দেখে মিম নিচে বিছানা করছে। এটা দেখে জাঙ্কুক শোয়া থেকে উঠে বসে আর পিছন দিকে পিঠ হেলান দিয়ে মিমকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে, নিচে বিছানা করতেছো কেন? ঘুমাবো এজন্য। কেন, বিছানায় জায়গা নেই? শুধু শুধু ঝামেলা বাড়িও না, চুপচাপ ঘুমাতে আসো। হ্যাঁ, এখন তো ঝামেলা বাড়ানোর কোনো দরকার নেই, আর আমি ঝামেলা বাড়ালেও তুমি বাড়াবে না, কারণ এখন তো আমাকে তোমার বিছানায় প্রয়োজন। তোমাদের মতো পুরুষকে পুরুষ বলে না, কাপুরুষ বলে, কারণ তোমাদের মতো পুরুষরা সব সময় বউয়ের সাথে কুত্তার মতো ব্যবহার করবে, আর যখন রাত হবে বিছানায় বউকে প্রয়োজন হবে তখন বউয়ের পা ধরতেও দ্বিধাবোধ করবে না। ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। এরপরে জাঙ্কুক বিছানা থেকে নেমে দাঁড়ায় আর মিমের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। এরপরে ওর হাত দিয়ে মিমের শরীরের বিভিন্ন অংশ ধীরে ধীরে টাচ করতে করতে বলে, এই শরীরের জন্য এত বছর কত কথা হজম করেছি তোমার, কিচ্ছু বলিনি।
শুধুমাত্র এই শরীরের জন্য। কতটা বোকা ছিলাম আমি, তাই না? যেখানে 500 টাকা দিলে এর থেকে 1000 গুণ সুন্দর শরীর আমি পেতাম, সেখানে কিনা আমি এই তুচ্ছ শরীরের জন্য পড়েছিলাম। ছি জাঙ্কুক, শ্যাম অন ইউ। জাঙ্কুক চুপ! বের হ, রুম থেকে বের হ। এখানে ঘুমাবি কেন? এখানে ঘুমানোর কোনো প্রয়োজন নেই, বাইরে গিয়ে ঘুমা যা। জাঙ্কুক, তুমি পাগল হয়ে গেছো? এভাবে কথা বলতেছো কেন? এখনো তো কন্ট্রোলে আছি, তাই শুধু কথা বলতেছি। কন্ট্রোললেস হয়ে গেলে শুধু মুখে কথা বলবো না। যদি নিজের ভালো চাস তাহলে রুম থেকে বের হ। গেট আউট! আমার কথাটা শোনো। বের হওয়ার জন্য তোকে এত কষ্ট করতে হবে না, আমি হেল্প করতেছি, দাঁড়া। জাঙ্কুক, জাঙ্কুক শোনো না। না আমি যাবো না। জাঙ্কুক, জাঙ্কুক প্লিজ। তুমি পাগল হয়ে গেছো সম্পূর্ণ, ছাড়ো আমাকে, আমার লাগছে। জাঙ্কুক প্লিজ ছাড়ো। প্লিজ জাঙ্কুক, আমার কথা একটাবার শোনো প্লিজ। জাঙ্কুক, জাঙ্কুক আই এম সরি প্লিজ। না আমি যাব না। পরের দিন সকালে জাঙ্কুক ঘুম থেকে উঠে বাইরে এসে দেখে যে মিম মেঝেতে ঘুমিয়ে আছে। এটা দেখে ওর ভিতরে গিল্টি ফিল কাজ করে। ও মিমের মাথায় আলতো করে হাত বুলিয়ে মিমকে উঠায় আর ওর কাছে সরি বলে। আবার কোন নাটক করতে আসছো? আই এম সরি জান, আমার ভুল হয়ে গেছে। গত রাত্রে একটু ড্রিঙ্কস করেছিলাম, তাই আর কি নিজের সেন্সে ছিলাম না। সরি জান। একদম নাটক করবে না, আর আমাকে স্পর্শ তো করবেই না, সরো। মিম আই এম সরি কলিজা, সত্যি আই এম সরি। একদম টাচ করবি না। তুই কি মনে করছিস আমি তোর এই ঢং বুঝি না? তোর বাবা শেখাচ্ছে এগুলো আমাকে শিক্ষা দেওয়ার জন্য, তাই না? সে কি ভাবছে তোকে দিয়ে আমাকে শিক্ষা দিবে? যেভাবে তোকে দিয়ে আমি তাকে শিক্ষা দিয়ে বৃদ্ধাশ্রম পাঠিয়েছি সেভাবে? কি 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 বললি? আমার বাবাকে সে শিক্ষা দিয়ে বৃদ্ধাশ্রম? ও শিট, কি বলে ফেললাম। কি হলো, চুপ করে আছিস কেন? বল কি বললি? কিছু না জাঙ্কুক, ওই এমনি কিছু না। কিছু তো অবশ্যই আছে, বল কি বলছস বল। জাঙ্কুক প্লিজ, আমার ব্যথা লাগছে, ছাড়ো। তাহলে বল কি বলছস? আমার বাবাকে শিক্ষা দিছস মানে? কি করছে আমার বাবা? কিসের শিক্ষা দিছস বল। কিছু না, আমি আমি মুখ ফুসকে উল্টা পাল্টা কি সব যাতা বলছি। প্লিজ ছাড়ো আমাকে। তুই এভাবে বলবি না, আয় আমার সাথে। জাঙ্কুক কোথায় নিয়ে যাচ্ছ? জাঙ্কুক ছাড়ো। বাচ্চার মাথায় হাত দিয়ে বল যে তুই মুখ ফুসকে ভুল বলছস, বল। জাঙ্কুক বল বল বল, তাড়াতাড়ি বল। বাবু আমার কথাটা শোনো। ওইটাই তো শোনার জন্যই তো অপেক্ষা করতেছি, বল। আমি বাবুর মাথায় হাত দিয়ে বলতে পারবো না। কেন পারবি না? তোকে তো বলতেই হবে। জাঙ্কুক আই এম সরি। আমি তোর কাছে সরি শুনতে চাই নাই, আমি তোর কাছে শুনতে চাইছি আমার বাবাকে শিক্ষা কেন দিছস? কি করছে আমার বাবা? আর কি দিয়ে শিক্ষা দিছস? কিভাবে দিছস? বল বল, আমি সব ঘটনা শুনতে চাই। কান্না করলে হবে না মিম, তোকে বলতে হবে। আর বাচ্চার মাথায় হাত দিয়ে যদি মিথ্যে কথা বলস তাহলে তো জানোসই কি হবে। এরপরে আর কি, বাচ্চার মাথায় হাত দিয়ে তো আর মিথ্যে কথা বলতে পারবে না, তাই বাধ্য হয়ে জাঙ্কুককেও সব কথা বলে দেয়। ওদের বিয়ের আগে জিনের সাথে ঘটে যাওয়া ঘটনা এবং বিয়ের পরে ও জিনের সাথে কি কি করেছে আর জাঙ্কুককে কতটা মিথ্যে কথা বলেছে সবকিছুই বলে দেয়। সব সত্য শোনার পরে জাঙ্কুক প্রায় পাগল উন্মাদ হয়ে যায়। নিজের গালে নিজে বারবার জোরে জোরে থাপ্পড় দিতে থাকে, নিজের চুল নিজে ছিঁড়তে থাকে। জাঙ্কুকের এরকম রূপ দেখে মিম ভয়ে কুঁকড়ে ওঠে। সারাদিন অফিসে তো কাজ করে ক্লান্ত শরীরে তোর পা টিপে দিতাম এটা ভেবে যে তুই আমার বাবার খেদমত করতি। আমার বাবাকে কোনো কাজ করতে হতো না, সব কাজ তুই করতি। তোকে আমার বাবা চাকরের মতো কাজ করাতো, এটার জন্য আমি আমার বাবার সাথে কত দুর্ব্যবহার করেছি। আর কি যেন বলেছিলি? আমার বাবা আমার ছেলেকে তাবিজ করেছে, কালো জাদু করেছে, আমাদের ডিভোর্সের ব্যবস্থা করছে, তোকে নানান বিচ্ছিরি ভাষায় গালি দিত। আরো কত মিথ্যে কথা বলছিস তুই আমারে। আর আমি কতটা বোকা ছিলাম যে সব কথা বিশ্বাস করছি তোর, সব কথা। আই এম সরি জাঙ্কুক। সরি তাই না? সরি, আই এম সরি টু। বাট এই সরির কাজটা তো আমাকে করতে হবে। শুধু শুধু সরি কেন বলবো? জাঙ্কুক, কি করতে চাচ্ছ তুমি? হ্যাঁ, কি করতে চাচ্ছি দেখবি? দেখবি এটা তুই তুই তো বলেছিলি আমার বাবা মারতো, কিন্তু আমার বাবা তো মারেনি তোকে। আমার বাবার অসমাপ্ত কাজটা তো আমাকেই সম্পূর্ণ করতে হবে, তারপরে তোকে আমি সরি বলবো, পায়ে ধরে তারপরে সরি বলবো। জাঙ্কুক না না জাঙ্কুক, আল্লাহ প্লিজ জাঙ্কুক থামো প্লিজ। আল্লাহ আমি ঘুরে যেতেছি, আল্লাহ প্লিজ জাঙ্কুক। খুব ব্যথা লাগতেছে তোর? এর থেকে দ্বিগুণ ব্যথা লাগছে আমার বাবার কলিজায়। তোর বাচ্চা। না জাঙ্কুক, না না প্লিজ, প্লিজ জাঙ্কুক।
প্লিজ আর মেরো না, আমি মরে যাবো জাঙ্কুক। ও মা, প্লিজ, ও জাঙ্কুক, আই এম সরি জাঙ্কুক, প্লিজ আমায় মেরো না। হারামজাদি মাগি, তোরে আজকে আমি জানি মেরে ফেলবো। জাঙ্কুক, জাঙ্কুক প্লিজ। এই বাচ্চার জন্য, এই বাচ্চার জন্য তোকে আমি কিছু বললাম না। তবে তবে তোর সাথে 1 সেকেন্ডের জন্য সংসার করা সম্ভব নয়, 1 সেকেন্ডও নয়। আমি এখন আমার বাবাকে আনতে যেতেছি। বাসায় এসে যেন তোকে না দেখি। যদি বাসায় এসে তোকে দেখি, বিশ্বাস কর ওই বাচ্চার চিৎকার তোকে বাঁচাতে পারবে না। আমি তোকে জানে মেরে ফেলবো। এরপরে জাঙ্কুক আইজিন বৃদ্ধাশ্রমে যায়, কিন্তু জিন ওর সাথে দেখা করে না। জাঙ্কুক রিসেপশনে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু তারা জানিয়ে দেয় যে জিন ওর সাথে দেখা করবে না। জাঙ্কুক বৃদ্ধাশ্রমের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক চিৎকার করে বারবার বাবা বলে ডাকে আর ক্ষমা চাইতে থাকে। জিন শোনে, কিন্তু কোনো রেসপন্স করে না। রাত 12টা বাজে জাঙ্কুক বাসায় ফিরে আসে। এসে দেখে মিম সোফায় শুয়ে আছে। মিমকে দেখে জাঙ্কুকের রক্ত মাথায় উঠে যায় আর ও চিৎকার করে ওঠে। ওর চিৎকারে মিম জেগে যায় আর জাঙ্কুককে দেখে ভয়ে ওর হাত পা কাঁপতে শুরু করে। তোকে না চলে যেতে বলেছি, যাসনি কেন? কোথায় যাব আমি আমার স্বামী সংসার ফেলে? কেন, তুই তো জমিদারের বাচ্চা, তোর তো বাড়ি ঘরের অভাব নেই, সেখানে গিয়ে উঠবি? আর কি বললি, স্বামী সংসার? ডিভোর্স দিয়ে দিলে স্বামী থাকে কি করে? আর স্বামী না থাকলে সংসার কি করে থাকে? জাঙ্কুক, তুমি পাগল হয়ে গেছো, কি সব বলতেছো? আমাদের একটা বাচ্চা আছে। তো কি হয়েছে, আমার বাচ্চা আমার সাথে থাকবে আর তুই চলে যাবি। আমি আমার বাচ্চাকে রেখে কোথাও যাব না। কেন যাবি না? বাচ্চার জন্য খুব মায়া লাগে? 2-3 বছরের একটা বাচ্চার জন্য তোর এত মায়া? তাহলে আমার বাবারটা হিসাব কর, সে তো তার 28 বছরের ছেলেকে রেখে চলে গেছে। ও, সে চলে যায়নি, তার ছেলে তাকে বের করে দিছে তোর মতো জানোয়ারের জন্য। তোকে তো যেতেই হবে, আর সেই ব্যবস্থা আমি করেছি। ডিভোর্স পেপার নিয়ে আসছি, সাইন কর। জাঙ্কুক, তুমি ডিভোর্স পেপার নিয়ে আসছো? দেখো দেখো সোনা, তুমি এখন তোমার নিজের সেন্সে নেই। আমি জানি আমি যেটা করেছি খুব অন্যায় করেছি, খুব বাজে করছি। আমার মতো বাজে মেয়ে আর দুনিয়াতে একটাও হয় না। কিন্তু আমাকে একটা সুযোগ দাও প্লিজ, জাস্ট একটা সুযোগ দাও। আমি প্রমিস করতেছি আমি ভালো হয়ে যাব। সত্যি কথা জাঙ্কুক, আমি ভালো হয়ে যাব। আমাকে আমাকে ডিভোর্স দিও না প্লিজ, জান, আমাকে ডিভোর্স দিও না, আমি মরে যাব। তো মরে যা, তাতে আমার কি? সাইন কর, চুপচাপ সাইন কর। আমি সাইন করতে পারবো না, আমি কিছুতেই সাইন করতে পারবো না। তুই করবি না, তোর 14 গোষ্ঠী করবে। কর, সাইন কর। না না না, আমি মরে গেলেও সাইন করবো না, জীবনও সাইন করবো না। জাঙ্কুক প্লিজ, এরকম করো না, আমাদের একটা বাচ্চা আছে। জাঙ্কুক, এতটা অমানুষ হয়েও না প্লিজ। অমানুষ, সেই শব্দটা আবার ব্যবহার করস তুই? অমানুষ শব্দের অর্থ বুঝোস? অমানুষ কাকে বলে সেটা তুই জানোস? আয়নায় গিয়ে নিজেকে দেখ, তাহলে জেনে যাবি। এখন চুপচাপ সিগনেচার কর। না প্লিজ প্লিজ জাঙ্কুক, আমি সাইন করবো না। আল্লাহ প্লিজ রক্ষা করো না। বাবা, তুমি মাম্মামের সাথে এমন কেন করছো? মাম্মাম তো ব্যথা পাচ্ছে। আয়ান, আয়ান, তোমার বাবাকে থামাও। দেখো, তোমার বাবা আমাকে বের করে দিতে চাইতেছে। বাবা, তুমি মাম্মামকে বের করে দিও না। মাম্মাম চলে গেলে আমার কি হবে? আমার কে দেখবে? বাবা, ও বাবা, 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 ও বাবা। আয়ান প্লিজ স্টপ, আমাকে বাবা বলে ডাকিস না। এই বাবা শব্দটা অনেক শক্তিশালী, এতটা শক্তিশালী যে একটা পুরুষ তার পুরোটা জীবন দিয়ে দেয় শুধুমাত্র এই একটা শব্দের জন্য। যেভাবে আমার বাবা দিয়েছে, তার পুরো জীবন যৌবন সবকিছু বরবাদ করেছে শুধুমাত্র এই একটা দায়িত্বের কারণে, বাবা নামক দায়িত্ব। আর আমি সেই বাবাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, তোর মাকে আমি বের করে দিব না, তোর মা তোর সাথেই থাকবে। শুধুমাত্র তোর মুখের দিকে তাকিয়ে আমি কাউনাকিনীকে আমার জীবন থেকে বিদায় করলাম না। আমি জানি আমার জীবনটাই মহিলা ছাড়খাড় করে দেবে, কিন্তু তারপরও সহ্য করে নেব শুধুমাত্র তোর জন্য। আর সেই তুই বড় হয়ে আমাকে আবার বৃদ্ধাশ্রম পাঠাবি, কারণ রিভেঞ্জ অফ দ্য নেচার বলে একটা কথা আছে না রে বাবা, সেটা তো হবেই আমার সাথে, অবশ্যই হবে। বিয়ে করবি, সংসার হবে, জৈবন হবে, আর সেই জৈবনের কারণে বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রম পাঠাবি, যেটা আমি করেছি। আমি এর ফল ভোগ করবো না? অবশ্যই করব, অবশ্যই করব। এরপরে জাঙ্কুক ওর ছেলের জন্য মিমকে ডিভোর্স দেয় না,
কিন্তু ওর সাথে কোনো কথা বলে না। বিছানা রুম সম্পূর্ণ আলাদা করে দেয়। জাংকুক এখন ওর বাবার রুমে ঘুমায়। ওর বাবার ব্যবহৃত প্রতিটা জিনিস ধরে রোজ কান্না করে। জাংকুকের এমন কষ্ট দেখে মিমেরও খুব কষ্ট লাগে। ওর নিজের মধ্যে গিল্টি অনুভব করে। তাই ও চেয়েছে জিনের কাছে গিয়ে ক্ষমা চেয়ে ওকে এই বাসায় নিয়ে আসবে, কিন্তু জাংকুক নিষেধ করে দিয়েছে। কারণ জাংকুকের ভাষ্যমতে ওর মতো মেয়ের ক্ষমা চাওয়ার কোনো যোগ্যতা নেই। জাংকুক এখন বাসায় খাবারও খায় না, বাসায় থাকেই না। বাসায় আসে রাত 1:30, 2টা, 3টা বাজে। আর দিনের পর দিন বৃদ্ধাশ্রমের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। রোদে পড়ে বৃষ্টিতে ভিজে চিৎকার করে বাবা বলে ডাকে, কিন্তু জিন আসে না। জাংকুকের মুখ থেকে প্রতিটা বাবা শব্দ জিনের কলিজা ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। তবুও জিন আসে না। ঠিকমতো ঘুম আর খাওয়া দাওয়া না করার কারণে জাংকুক শুকিয়ে প্রায় কঙ্কাল হয়ে গেছে। জাংকুকের এই অবস্থা দেখে জিনের অনেক কষ্ট হয়। ওর খুব ইচ্ছে করে ছেলেটার কাছে যেতে, কিন্তু ওর জেদের কাছে হার মেনে যায়। ও যায় না। প্রতিদিনের মতো আজকেও জাংকুক বৃদ্ধাশ্রমের সামনে দাঁড়িয়ে আছে আর অনেক বেশি কান্না করতেছে। তখন তে ওর পাশে এসে দাঁড়ায় আর ওর কাঁধে আলতো করে হাত রেখে বলে, ভাইয়া তুমি শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকো না, চলে যাও। বাবার রাগ জিদ সম্পর্কে তো তুমি আমার থেকে ভালো জানো। বাবা আসবে না, তুমি চলে যাও ভাইয়া। কে তুমি? আমাকে ভাইয়া বলে ডাকছো? আমি তেয়াং, এই প্রতিষ্ঠানের মালিক মিসেস আয়ুর ছেলে। আয়ুর ছেলে? মানে আম্মুর ছেলে? তো তুমি আমার আম্মুর ছেলে, আমার ভাই। তুমি আয়ু মানে আমার আম্মুকে চিনো? চিনবো না কেন? তিনি কি শুধু তোমার আম্মু নাকি? তিনি তো আমারও আম্মু। আমার আম্মু আয়ু। আমার আম্মুর নাম আয়ু, তোমার আম্মুর নাম আয়ু। এর মানে আমরা ভাই। আমরা ভাই। হায় আল্লাহ, আমার মানসিক অবস্থা কোথায় চলে গেছে। তোমার মায়ের নাম আর আমার মায়ের নাম মিল দেখে আমি ভেবে নিলাম যে তোমার মাই আমার মা। আসলে না, আমি নিজের মধ্যে নেই, এই জন্য আর কি। সরি ভাই। সরি বলার কিছু নেই ভাইয়া। তুমি যেই আয়ুর কথা বলতেছো আমিও সেই আয়ুর কথাই বলতেছি। তোমার আর আমার আম্মু একজনই। কি? সে সত্যি? সত্যি বলতেছো তুমি? হ্যাঁ ভাইয়া, আমি সত্যি বলতেছি। নানু ভাই তোমার আব্বুর কাছ থেকে জোর করে আম্মুকে ডিভোর্স দিয়ে তারপরে আমার আব্বুর কাছে বিয়ে দেয়। আমার আম্মু তোমাকে আর তোমার বাবাকে রেখে যেতে চায়নি। তোমার বাবা জোর করে কসম দিয়ে তারপরে আমার আম্মুকে যেতে বাধ্য করেছে। হ্যাঁ, এসব কিছু আমি জানি, বাবা বলেছে আমাকে। এর মানে সত্যি সত্যি তুমি আমার ভাই? আমার ভাই? হ্যাঁ ভাইয়া, আমি তোমার ভাই। আচ্ছা তে, আমার আম্মু কোথায়? আমার আম্মু কি তোমাকে আমার কথা বলতো? আমাকে আমার আম্মু মিস করতো? জানো, আমি না আমার আম্মুকে অনেক মিস করতাম, কিন্তু আম্মুর অভাবটা আবার অতটা বুঝতে দেয়নি বাবা আমাকে। তারপরও খুব মিস করতাম। আমার আম্মু এখন কোথায়? আমি আমার আম্মুকে একটু দেখবো। আম্মু তোমাকে অনেক বেশি মিস করতো, অনেক বেশি। তোমার অনেক গল্প করেছে আম্মু আমার কাছে। ছোটবেলায় যখন আমার একা একা লাগতো তখন আম্মু আমাকে বলতো আমার একটা ভাই আছে, আমি যখন বড় হব তখন তার সাথে দেখা হবে। আম্মু তোমাকে অনেক বেশি ভালোবাসতো ভাইয়া। তুমি যে আম্মুর বড় ছেলের জায়গায় আছো, আম্মু সব সময় তোমাকে ওই জায়গায় রাখতো আর আমাকে বলতো আমি তার ছোট ছেলে। আম্মু তোমাকে ভীষণ ভালোবাসতো ভাইয়া। তবে তুমি তো আম্মুকে এখন দেখতে পারবে না, কারণ আম্মু তো এখন বেঁচে নেই। কি? আম্মু বেঁচে নেই? না ভাইয়া, আম্মু আম্মু বেঁচে নেই। ভাইয়া, কান্না করিস না ভাই, আমি আছি তো, বাবা আছে, কান্না করিস না। তবে একটা আফসোস রয়ে গেল রে আমার, আমার আম্মুকে আমি সরাসরি দেখতে পারলাম না। দুই ভাই একজন অপরজনকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করে। তে জানে জাংকুক আয়ুর সন্তান নয়। এখানে যে জিন আর আয়ুর ডিভোর্সের কথা বলেছে এটা সম্পূর্ণ বানানো। জিনের কাছ থেকে শুনেছে যে জাংকুককে জিন এইসব কাহিনী বলেছে, তাই জাংকুককে ওইসব কাহিনী বললো যাতে জাংকুক বিশ্বাস করে যে আয়ু ওর মা আর তে ওর মায়ের পেটের ভাই। তের এই মিথ্যে কথা বলার পিছনে একটা মাত্রই কারণ, সেটা হলো জাংকুককে ভাই হিসেবে নিজের করে নেওয়া। তে ছোটবেলা থেকে মা ছাড়া প্রিয়জন কাউকেই পায়নি, আর এখন তো ওর সেই মাও মারা গেছে। তাই ও চায় জাংকুক আর জিনকে ওর নিজের করে রাখতে, ওর আপন করে রাখতে। এর জন্য ওকে যত মিথ্যে কথাই বলতে হোক না কেন ও বলবে। রাত 12টা বাজে। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। এই অবস্থাতেও জাংকুক বৃদ্ধাশ্রমের বাইরে দাঁড়িয়ে আছে। জিন তেকে জাংকুকের কাছে অনেকবার পাঠিয়েছে ওকে চলে যাওয়ার জন্য, কিন্তু জাংকুক যায়নি। অবশেষে ছেলের জিদের কাছে বাবার জিদ হেরে যায়। জিন বৃদ্ধাশ্রমের বাইরে আসে জাংকুকের সাথে দেখা করতে। জিনকে দেখা মাত্রই জাংকুক দৌড়ে জিনকে জড়িয়ে ধরে আর অঝরে কান্না করতে থাকে। জিনও কান্না করে, তবে নীরবে। বৃষ্টির পানির কারণে ওই চোখের পানি বোঝা যায় না। জিন জাংকুককে সরিয়ে গম্ভীর কণ্ঠে বলে,
তুমি তো ভালো করেই বুঝতে পারছো যে আমি তোমার সাথে দেখা করতে চাই না, তারপরও কেন বারবার এসে এখানে দাঁড়িয়ে থাকো? বাবা, একদম না, ওই নামে তুমি আমায় ডাকবে না। তুমি এই সম্পর্ক অনেক আগেই ছিন্ন করে দিয়েছো, কারণ তুমি খুব ক্লান্ত এই দায়িত্ব পালন করতে করতে। জিনের কথা শুনে জাংকুক সঙ্গে সঙ্গে জিনের পা জড়িয়ে ধরে আর অঝরে কান্না করতে থাকে। বাবা, আই এম সরি বাবা, প্লিজ বাবা, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি বাবা, আমি আমি ভুল ছিলাম, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার আমার সঙ্গে চলো বাবা। এটা কোনোদিনও সম্ভব নয় জিয়ন জাংকুক। তোমাকে আমি ওই দিনই বলেছিলাম আমি সহজে কোনো জায়গা ত্যাগ করি না, আর যদি ত্যাগ করি তাহলে সেই জায়গায় কোনো দিনও যাই না। বাবা, ওই বাসায় যেতে হবে না বাবা, আমি তোমাকে নিয়ে আলাদা বাসায় যাব, আমি ওদের সাথে থাকবো না। আমার কাউকে চাই না বাবা, আমার কাউকে চাই না, আমার শুধু তোমাকে চাই। জানো জাংকুক, তুমি খুব অদ্ভুত প্রকৃতির একজন মানুষ। তোমার কাছে যখন যে সম্পর্ক ইম্পর্টেন্ট মনে হবে তুমি তখন সেই সম্পর্ককে বেশি প্রায়োরিটি দাও, আর বাকি সব সম্পর্কগুলো তুমি ভুলে যাও। এই যেমন ধরো 1.5-2 বছর আগে তোমার কাছে স্ত্রী, সন্তান এই সম্পর্কগুলো বেশি ইম্পর্টেন্ট ছিল, তাই তুমি ছেলের দায়িত্ব থেকে অবসর চেয়েছিলে। আর এখন তোমার কাছে মনে হচ্ছে এই বাবার সম্পর্কটা তোমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অন্য সব সম্পর্ক থেকে, তাই তুমি অন্য সকল সম্পর্ক ভুলে যাচ্ছ, ওই সকল দায়িত্ব থেকে অবসর চাচ্ছ। জাংকুক, তোমাকে মনে রাখতে হবে তোমার সেই আগের বয়স এখন নেই, তুমি এখন আমার সেই ছোট্ট খোকা নও, তুমি এখন একজনের বাবা। বাবার দায়িত্ব অনেক। বাবা কখনো নিজের সুখের কথা কল্পনা করে না, তার কাছে তার সন্তানের সুখই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে চলো আমার সাথে, আমি তো তোমার সন্তান, আমার সুখ তো তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলো বাবা, আমরা আবার একসাথে থাকবো, মিম ভালো হয়ে যাবে, ও ও আমাকে প্রমিস করছে। আর বিশেষ করে বাবা, ও অনেকটা চেঞ্জও হয়ে গেছে। চলো বাবা, চলো। জাংকুক, তোমার কি মনে হয় আমার বৃদ্ধাশ্রম আসার পেছনে শুধুমাত্র মিম দায়ী? মিম চেয়েছিল তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে, কিন্তু মিমের কোনো ক্ষমতা ছিল না তোমার কাছ থেকে আমাকে আলাদা করার, সেই ক্ষমতা ছিল তোমার। তুমি যদি না চাইতে তাহলে তোমার কাছ থেকে তোমার বাবাকে আলাদা করার শক্তি পৃথিবীতে কোনো নারীর মধ্যে ছিল না। তুমি চেয়েছো বিধায় তোমার বাবার থেকে তুমি আলাদা হয়েছো, তাহলে শুধুমাত্র ওই মেয়েটাকে কেন দোষারোপ করছো? ওই মেয়েটা যে পরিবেশে বড় হয়েছে সেই পরিবেশে ওকে শেখানো হয়েছে শুধুমাত্র বড় লোকেরাই মানুষ, গরিবের জীবন জীবন নয়, তাই ও ওইভাবেই বড় হয়েছে। তাছাড়া বাবা মায়ের প্রতি দায়িত্ব, সম্মান, গুরুত্ব এগুলো কিছুই ওকে শেখানো হয়নি। ওর ছোটবেলা বাবা মারা যাওয়ার পরে ওর মা অন্য জায়গায় বিয়ে করেছে, তাই ওকে এগুলো শেখানোর মতো কেউই ছিল না। কিন্তু তুমি তো এই পরিবেশে বড় হওনি, তোমাকে ওই শিক্ষা দিয়েও বড় করিনি। ছোটবেলা থেকেই তোমাকে শিখিয়েছিলাম কোনটা ন্যায় কোনটা অন্যায়। আসলে মনে হয় আমার শিক্ষায় ঘাটতি ছিল, নয়তো আমার ছেলে একটা নারীর গায়ে হাত তোলার মতো নিকৃষ্টতম কাজ কি করে করতে পারে? তো তুমি জানলে কি করে? ওই হারামজাদি এসেছিল, ও তোমায় এসে বলে গেছে তাই না? তোমাকে থ্রেট দিয়ে গেছে যাতে তুমি আমার সাথে না যাও। শহরের তো আজকে আমি বাবা, এটা কি করলে তুমি? ছি, এতটা জঘন্য হয়ে গেছিস তুই। আমি তোকে এই শিক্ষা দিয়ে বড় করছিলাম, আমি ভেবেছিলাম যে আমি তোকে সঠিক শিক্ষা একজন আদর্শ মানুষ গড়ে তুলেছি। হয়তোবা তুই এই মুহূর্তে ভ্রমে ছিলি, তাই আমাকে তুই এখানে পাঠিয়েছিস। কোনো একদিন তোর এই ভ্রম কেটে যাবে। আমি এই মেয়েটাকে বলে এসেছিলাম যে আমার ছেলে যখন এই ভ্রম কেটে যাবে তখন তোমাকে আদবের শিক্ষা দেবে, অথচ আমার ছেলের মধ্যে আদবের সামান্য ফোঁটাটুকু নেই। তোর মতো ওই মেয়েটা খারাপ আমাকে বৃদ্ধাশ্রম পাঠিয়েছে, কিন্তু ওই মেয়েটা তো আমাকে বৃদ্ধাশ্রম পাঠায়নি, আমাকে বৃদ্ধাশ্রম পাঠিয়েছিস তুই। কারণ তুই যদি ঠিক থাকতি তাহলে মিম কেন, মিমের বাবার ক্ষমতা ছিল না আমাকে বৃদ্ধাশ্রম পাঠানোর। ওই দুই চোখে অন্যের দোষ খুব ভালো দেখোস, নিজের দোষ দেখোস না জাংকুক। আমি ওই মেয়েটার বাবা নই জাংকুক, আমি তোর বাবা। ওই মেয়েটা তো চাইবেই আমাকে দূরে সরাতে, তুই কি করে পারলি? তোর মন যদি সায় না দিত তাহলে তুই কিছুতেই পারতি না আমাকে এখানে রেখে যেতে। তুই যখন আমাকে এখানে রেখে গিয়েছিলি একটা বারের জন্য ফিরে তাকাসনি আমার দিকে। ওই সময় তো মিম ছিল না সঙ্গে, একটা বার তো তাকাতে পারতি, কিন্তু তাকিয়ে দেখিসনি। মিমের অন্যায়ের জন্য যদি মিম শাস্তি স্বরূপ এত মার খেতে পারে, তাহলে তোর অন্যায়ের জন্য কি শাস্তি হওয়া উচিত? মিমকে তো তুই শাস্তি দিয়েছিস, কিন্তু তোকে তোকে কে দেবে? কে আর দেবে? আমিই দেব, অবশ্যই আমি দেব। আর তোর শাস্তি হলো আজকের পর থেকে এখানে কোনো দিনও আসবি না। না না বাবা, না, এত বড় শাস্তি আমাকে দিও না, এই কথা বলো না। আমি মানছি আমি মিমের সাথে অন্যায় করছি, ওকে ওকে এইভাবে মারাটা আমার উচিত হয়নি। আমি মিমকে যতটা মারছি তার থেকে জঘন্যভাবে তুমি আমাকে মারো, মারতে মারতে আমাকে মেরে ফেলো, কিন্তু এরকম কথা বলো না বাবা, প্লিজ এত বড় শাস্তি আমাকে দিও না, আমাকে ক্ষমা করে দাও, আমার সাথে চলো বাবা। ও বাবা, বাবা প্লিজ বাবা, এরকম পাশান হয়েও না।
আমাকে আমাকে ক্ষমা করে দাও, আমার দ্বারা এই ভুল আর কোনো দিন হবে না। বাবা, ও বাবা একটু তাকাও বাবা। খোকা, ভালোবাসিস আমায়? হ্যাঁ বাবা, ভীষণ ভালোবাসি। তাহলে ভালোবাসার প্রমাণটা দে বাবা। মিমকে আর কখনো মারবি না, ওকে রানীর মতো করে রাখবি, আদর্শ স্বামী হবি, আদর্শ বাবা হবি। এই দুইটা দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ঘাটতি রাখবি না। আর আমাকে ফিরিয়ে নাও তো দূরে থাক, কখনো এই বৃদ্ধাশ্রমের দিকে আসবি না। না না বাবা, এটা আমি রাখতে পারবো না, কোনোদিনও রাখতে পারবো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ আমার সাথে চলো বাবা, এরকমটা করো না। মাত্র না বললি আমাকে ভালোবাসিস, ভালোবাসার প্রমাণটা দে বাবা। এটা কেমন প্রমাণ বাবা? এই প্রমাণ আমি দিতে পারবো না। পারতে হবে জাঙ্কুক, নয়তো আমি চাই না এই বয়সে সুইসাইড করে মারা যেতে। বাবা, যদি চাস আমি ভালো থাকি তাহলে কখনো আর এখানে আসিস না। বাবা না, বাবা 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 প্লিজ, বাবা যেও না বাবা, একটাবার তাকাও প্লিজ, একটাবার তাকাও বাবা, বাবা প্লিজ বাবা। সেই দিন জিনের বোবা কান্না আত্মনাদ জাঙ্কুককে পেছনে ফিরাতে পারেনি। ঠিক সেভাবে আজকে জাঙ্কুকের বুক ফাটা চিৎকার আর আত্মনাদ জিনকে পিছনে ফিরাতে পারেনি। জিন চলে যায় ওর আপন নীড়ে, যেখানে ওর খোকা ওকে রেখে গিয়েছিল। বাবা শব্দটা সামান্য 2টা অক্ষরের একটি শব্দ। উচ্চারণ করতে 1 সেকেন্ডের বেশি সময় লাগে না, কিন্তু এর পরিধি ব্যাখ্যা করতে সারা জীবন লেগে যায়। তবুও এর গভীরতা পরিমাপ করা যায় না। আর বাবা বলতে সেই বাবাকে বোঝানো হয় না যে 2 মিনিটের সুখের বিনিময়ে বাবা হয়। বাবা তো সে যে তার সন্তানের পিছনে অতি মূল্যবান 2 যুগের অধিক সময় ব্যয় করে দেয়, যে খাবার না খেয়ে বাসায় যাওয়ার সময় ওই টাকা দিয়ে চকলেট খেলনা কিনে নিয়ে যায় তার বাচ্চার হাসি মুখখানা দেখার জন্য। ক্ষুধার্ত পেট আর সারাদিনের ক্লান্ত শরীর দূর করার জন্য ওই হাসি মুখখানাই যথেষ্ট ছিল তার জন্য। বাবা তো সে যে তার সুখকে বিক্রি করে দিয়ে সন্তানের জন্য সুখ কিনে আনে, এই ভেবে যে তার সন্তান বড় হয়ে সেই বিক্রি করা সুখ তাকে আবার কিনে দিবে। কিন্তু ওই সন্তান বড় হয়ে বাবাকে সুখের বিনিময়ে মস্ত বড় দুঃখের সাগর কিনে দেয়। তার পেছনে রক্তঘাম ঝরানো এত বছর ব্যয় করার জন্য উপহার হিসেবে বাবাকে দেয় বৃদ্ধাশ্রম। সন্তান তোমার সত্যিই হয় না তুলনা। আবেগ যৌবনের বশে পড়ে বাবাকে বৃদ্ধাশ্রম পাঠালে, তখন তোমার বিবেক দেয়নি তোমাকে সাড়া। কিন্তু যখন তুমি হলে বাবা, তখন তুমি বুঝলে এ ভুলের হয় না ক্ষমা। কি অদ্ভুত তাই না? বাবা হলেই বাবার মর্মটা বোঝা যায়। 100 বছর বাঁচতে চাই এখন আমার সাথ, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম।